আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে কি সিএসএস দিয়ে যা যা করা যাবে আর কি, মানে মেন কথা ওদের সিএসএস যে ফাইলটা bootstrap.min.css, এই ফাইলটা দিয়ে কি কি তৈরি করা যাবে সেটাই আমরা দেখছিলাম গত ক্লাসে। তা আজকে আবার দেখি আমরা পরবর্তীতে কি কি করতে পারবো বুটস্ট্র্যাপ দিয়ে। আচ্ছা, getbootstrap.com এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট। ওইখানে আমরা সিএসএস নামে একটা অপশন দেখছিলাম, ওইখানে গিয়েই দেখছিলাম যে কি কি করা যায়। তো আচ্ছা, আমরা সিএসএস এর অপশনগুলো দেখছিলাম, এবার চলে যাই কোথায়, কম্পোনেন্টসে। ঠিক আছে, কম্পোনেন্টস এরগুলো দেখবো আর কি কি জিনিসপত্র করা যাবে। তো এটা একটু টাফ, সো খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমরা index.html বানাইলাম, তারপর কি style.css বানাইলাম, দুটাকে ওপেন করলাম, টুইটার বুটস্ট্র্যাপ পার্ট 2। আচ্ছা, এটা ভার্সন নাম্বার কত, ভার্সন কত এটার, কত 3 পয়েন্ট কত, 3.3.5। সো ভার্সন নাম্বারটাও লিখি, ভার্সন 3.3.5। কারণ গত আগামী 1 বছর পরে হঠাৎ করে একদিন ভিডিওটা ওপেন করলেন, তাহলে মিলাইতে পারবেন কতগুলা ভার্সন আপডেট হয়েছে। ঠিক আছে, আচ্ছা সিএসএস ফাইলটা লিঙ্ক করাই দিই। এবার বিষয় হচ্ছে, আমরা গত ক্লাসে কি ডাউনলোড করে ইউজ করছিলাম বুটস্ট্র্যাপ, আজকে সিডিএন দিয়ে করি নাকি সিডিএন দিয়ে করছিলাম? আচ্ছা, আমরা ডাউনলোড করে করি তাহলে আজকে। এই যে ডাউনলোড বুটস্ট্র্যাপ ক্লিক করলাম, ক্লিক করি না এটাতে, প্রথম ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, তা আজকেও ডাউনলোড করেই করি, সমস্যা নাই, যে কোনো একভাবে করলেই হবে, মেইনলি সিডিএন দিয়ে করলে একটু স্লো হয়ে যাবে। ডাউনলোড করলাম, ওপেন করলাম, ভিতরে যে ফাইলগুলো আছে তার মধ্যে আমাদের কোন কোন ফোল্ডার লাগবে, এই 3টা ফোল্ডারই লাগবে, 3টা ফোল্ডারই আমি এখানে রাখবো। আচ্ছা, রাখার পরে কিছু কিছু ফাইল আমাদের লাগবে না, যেমন সিএসএস ফোল্ডারের ভিতরে bootstrap.css.map, bootstrap থিম সিএসএস ম্যাপ, এগুলা যারা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে, ম্যাপ ফ্রেমওয়ার্ক বা লেস ফ্রেমওয়ার্ক, এদের জন্য কাজে লাগবে, আমাদের না। আচ্ছা, তারপর bootstrap.css, bootstrap theme.css এগুলা লাগবে না, আমরা শুধুমাত্র কি দুইটা ফাইল লাগবে, একটা bootstrap.min.css, bootstrap theme.min.css, এই দুইটা লাগবে। দ্বিতীয়ত জেস ফোল্ডারের ভিতরে এই দুইটা তো একই ফাইল, সো bootstrap.js-টা লাগবে না, এটা কি করবো, ডিলিট করে দেবো। npm লাগবে, এটাও লাগবে না, ডিলিট করে দেন। আচ্ছা, আমাদের শুধু 3টা ফাইল আছে আর একটা ফোল্ডার আছে। ওকে, তা আমরা এখন লিঙ্ক করায় দিই ফাইলগুলোকে। css bootstrap.min.css, css ফোল্ডারের ভিতরে bootstrap.theme.min.css। ওকে, হ্যাঁ রাইট, হাইফেন হবে এখানে, আসলে হাইফেন হবে, হ্যাঁ হাইফেন হবে। আচ্ছা, এরপরে কি করতে হবে, এরপর এখানেই আবার আরেকটা যে ফাইল আছে bootstrap.min.js, ওইটাকে লিঙ্ক করে দেন জেস ফোল্ডারের ভিতরে bootstrap.min.js, এই তো শেষ, কাজ শেষ। এখন কথা হচ্ছে, আমরা যে সিএসএস এর কাজগুলো করছিলাম, টেবিল হাবিজাবি ফর্ম অনেক কিছু, এগুলো সব কিসের কি শেষ করে নেই, আগে কথাটা শেষ করি। আমরা গত ক্লাসে যে সিএসএস এর এলিমেন্টগুলো দেখছিলাম, ফর্ম টেবিল, এগুলো সব কোন ফাইলের মাধ্যমে কাজ করে, বুটস্ট্র্যাপ মিন সিএসএস আর বুটস্ট্র্যাপ min.theme.css। আর এখন আমরা বিভিন্ন ইফেক্ট অ্যাড করব, যেগুলো সিএসএস এর মাধ্যমে করা যায় না, ওগুলো কোথা থেকে কাজ করবে, বুটস্ট্র্যাপ। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে, ফার্স্টে এই ফাইলটা লিঙ্ক করাবো, করায় দেখবো কাজ করে কিনা, যদি কাজ না করে তখন কি করব, ওটার সাথে যে করে এটা অ্যাড করব। আপাতত এভাবে এক্সপেরিমেন্ট করে দেখি কাজ করে কিনা। এটা কেন করতেছি বলে নেই, আমরা যখন গেট স্টার্টেডে যাব, একটু নিচে আসলে দেখবেন কি বুটস্ট্র্যাপের ফাইলটা ঠিকই কল করা, কিন্তু আশপাশে কোথাও যে করে কল করা নাই, তার মানে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি এটাও কাজ করতে পারে, বুঝতে পারছি, হইতে পারে এটা যে করে ছাড়াই কাজ করে। আচ্ছা, এখন আমরা চলে যাব কম্পোনেন্টসে। প্রথমেই আমি আগের ক্লাসেও দেখেছি যে এই আইকনগুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে
শর্ত হচ্ছে সিএসএস ফাইলটা লিঙ্ক করানো থাকতে হবে, আর এখানে ফন্টস ফোল্ডারটা থাকতে হবে। এই ফন্টস ফোল্ডারের মাধ্যমে কি, ফন্টস ফোল্ডারের যে ফাইলগুলো এগুলোর মাধ্যমে আইকনগুলো কাজ করে। আমি i.faf জাস্ট দিতেছি আর কি, i.faf। এখানে কোনো একটা আইকনের নাম আমরা অ্যাড করতাম কোথায়, ফন্টসামে, তাই না? কোথায় অ্যাড করতাম, ফন্টসামে। কিন্তু শুধুমাত্র এখানে যে বুটস্ট্র্যাপে এফ এর বদলে কি লিখতে হয়, গ্লিফ আইকন। এফ এর বদলে কি লিখতে হবে, গ্লিফ আইকন। ওকে, দেখি কাজ করে কিনা। ফন্টসাম বুঝি তো নাকি আমরা, আইকন অ্যাড করা যায়, বড় করা যায়, ছোট করা যায়, কালার দেওয়া যায়। এখানেও সেম, বড় ছোট করা যাবে, কালার দেওয়া যাবে, অনেক কিছু করা যাবে। আরেকটা বিষয়, এখানে আই ইউজ না করে যদি স্প্যান ইউজ করেন তাও কাজ করবে, বুঝতে পারছি? আই ইউজ না করে যদি স্প্যান ইউজ করেন তাও কি কাজ করবে। ট্যাগ ভ্যারি করবে না এখানে, ট্যাগ ভ্যারি করবে না এখানে, ডিভ ইউজ করলেও কাজ করবে। দেখেন কাজ করে কিনা। সো ভ্যারি কি করে, ক্লাসটা। ডিভ ইউজ করলে সমস্যা কোথায়, এটা পুরা উইথটা দখল করবে। স্প্যান আর আই ইউজ করলে সুবিধাটা কোথায়, ফুল স্ক্রিন দখল করবে না, যতটুকু আইকন অতটুকুই দখল করবে। এই জন্য আই বা স্প্যান যে কোনো একটা ইউজ করতে হবে। এখন যারা ওয়েব ডিজাইন করে, ওয়েব ডিজাইন নতুন শিখতেছে, চিন্তা করবে আমি তো সবসময় দেখছি আই ইউজ করা যায়, স্প্যান ইউজ করে, ডিভ ইউজ করলে কেমনে কাজ করবে। চিন্তা করবেন কাজটা করতেছে কিভাবে, কেন করতেছে, এটা চিন্তা করলে কখনোই কিছু বুঝতে পারবেন না। খুঁজে বের করার ট্রাই করবেন কাজটা করতেছে কিভাবে। মেইন কথা এই ক্লাসগুলো কল করা আছে, কোন ডিভ যে মানে কোন ট্যাগ যে কাজ করবে এটা সিএসএস এ কল করা নাই, শুধু কি কল করা আছে, ক্লাস কল করা আছে। ওকে, যাই হোক, সবসময় একটু ডিপলি চিন্তা করবেন এটা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে, দুটোই চিন্তা করবেন, তাহলে সবভাবে করতে পারবেন। তো আমরা আপাতত এখানে কি দিব, স্প্যান দিব। আচ্ছা, এখন আইকনগুলো আমরা কল করতে পারবো, এখানে সব আইকনগুলোর নাম লেখা আছে। নিচে আসেন। ওকে, এই যে দেখেন, আমরা যদি কোনো একটা বাটনের ভিতরে এটা ইউজ করতে চাই তাহলে কি, সাপোজ ইউরোটাই আমরা একটা বাটনের ভিতরে ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এ দিতে পারেন, বাটন দিতে পারেন, নো প্রবলেম, যে কোনো একটা দেন। আমি এ দিচ্ছি, এ হ্যাশ দিলাম, এর ভিতরে এই জিনিসটা দিয়ে দিচ্ছি। এইটা, এই লিঙ্কটাকে বাটন বানাবো কিভাবে, ক্লাস ইউজ করতে হবে বাটনের। বাটনের ক্লাসের নাম কি, বিটিএন, রাইট, বিটিএন। তারপরে যেই কালার দিতে চান, সাপোজ বিটিএন প্রাইমারি, হয়েছে বাটন। এটা যদি বড় হইতো বা এটার সাথে কোনো লেখা থাকতো, সাপোজ এটার সাথে আমি অ্যাড করলাম রিড মোর, ওকে, এই যে বড় হয়ে গেছে বাটনটা। ব্যাপারটা এরকম, বাটনের ভিতরে ইউজ করা যাবে। আচ্ছা, একটু নিচে আসি আমরা। আচ্ছা, এবার দেখেন ড্রপ ডাউনস, ক্লিক করলে নামবে উঠবে, এটা কেমনে করে, এখানে ক্লিক করলে নামবে, ক্লিক করলে উঠবে, খুব ইজি। এটা বুঝছি তো আইকন কিভাবে ইউজ করে। ড্রপ ডাউনটা বানানোটা অনেক ইজি, বাট আমরা এই কোডগুলো দেখলে কিছু বুঝবো না, বুঝতে পারছি, এর হচ্ছে সমস্যা। এর জন্য ফার্স্ট একটা এ নেন, কি করলাম, এ নিলাম, এতে হ্যাশ দিলাম, নো প্রবলেম, লিখলেন ক্লিক হেয়ার, কোনো সমস্যা নাই। এইবার এর ঠিক নিচে কিছু ইউএল এলাই নেন, ইউএল এলাই সাপোজ 4টা, তার প্রত্যেকটার ভিতরে এ থাকবে, এইচ রেফ হ্যাশ থাকবে, ভিতরে ধরেন লেখা থাকলো যে ড্রপ ডাউন মেনু। ওকে, একটা লিঙ্ক নিলাম, কিছু ইউএলএল নিলাম। এই পুরা জিনিসটাকে একটা ক্লাসের মধ্যে রাখতে হবে। ক্লাসের নামটা দেখেন, ক্লাসের নামটা কি, ড্রপ ডাউন, ড্রপ ডাউন। লিঙ্কটাকে আর ইগুলাকে, লিস্ট আইটেমগুলোকে কিসের মধ্যে রাখতে হবে, ড্রপ ডাউন ক্লাসের মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে ইউএল এলআই গুলা একটু খেয়াল করেন, এই ইউএল এলআই গুলার ইউএল এর মধ্যে একটা ক্লাস অ্যাড করতে হবে। ক্লাসের নামটা কি, ড্রপ ডাউন মেনু, মানে বাইরে একটা ড্রপ ডাউন আর ইউএল এর মধ্যে ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু, শেষ। জাস্ট এখন যদি আমরা দেখি আর কি, দেখবো কি এটা হাইড হয়ে আছে, শুধু এটা শো করে আছে, ক্লিক হেয়ারটা।
খুব কি কঠিন? খুব কঠিন লাগতেছে? নর্মাল সিস্টেমে একটা লিঙ্ক নিছি, কিছু লিস্ট আইটেম নিছি, সেগুলো একটা ক্লাসের মধ্যে রাখছি ড্রপ ডাউন, তারপর ইউএল এর মধ্যে একটা ক্লাসে অ্যাড করছি ড্রপ ডাউন মেনু। ছোটবেলা থেকে যখন বড় হন, কোথাও বেড়াইতে গেলে যখন মানে কেউ এসে বলে আমাকে চিনো নাই, তোমাকে ছোটবেলায় কোলে নিছিলাম, কি বলেন? না আমি আপনাকে চিনি না, আমি তোমার খালা হই, আমি তোমার মামি হই, বলে না? এদেরকে ফার্স্ট টাইম যখন দেখবেন, আবার 2 বছর পরে দেখবেন চিনবে না, মোটা হয়ে গেছে নাহলে স্লিম হয়ে গেছে। ব্যাপারটা এরকমই ঘটে। প্রতিনিয়ত যদি ওনাদেরকে দেখে যান, দেখতে থাকেন, তাহলে কি ভুলবেন? মনে হবে কি কোনো চেঞ্জ আসে নাই, ওনারা একই রকম আছে। এই ক্লাসগুলো সেরকম, বুঝতে পারছি? আমি দেখাইতেছি, এটা চিনেন না, এটা তো ড্রপ ডাউন মেনু। প্রথমবার দেখতেছেন, এখন বুঝতেছেন, বাসায় যাবেন মনে থাকবে না। ডেইলি ডেইলি যদি জিনিসগুলোকে দেখেন তখন মনে থাকবে। এই জন্য আজকের পর থেকে সবসময় বুটস্ট্র্যাপটা প্র্যাকটিস করবেন। কোনো ডিজাইন করতে গেলে বুটস্ট্র্যাপ দিয়ে করবেন, মনে থাকবে আজকের পর থেকে। আচ্ছা, রিলোড দেন। আমি কি বুঝাইতে গিয়ে কি এক্সাম্পল দিলাম? আচ্ছা, টোটালি হয়ে গেছে। এখন আমি একটু বুঝাই কাজটা করতেছে কিভাবে, মানে হাইড হলো কেমনে। ড্রপ ডাউন মেনু এই জিনিসটাকে ডিসপ্লে নান করা আছে। কি করা আছে? ডিসপ্লে নান করা আছে, এই জন্য এটা কি হয়ে আছে? হাইড হয়ে আছে। এখন আমাকে বেশি কিছু না, এই যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কের মধ্যে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে ডাটা টগল। অ্যাট্রিবিউটের নামটা কি? ডাটা টগল। টগল মানে ক্লিক করলে আসবে, ক্লিক করলে যাবে, ক্লিক করলে আসবে, ক্লিক করলে যাবে। এটাকে বলে কি? টগল। টগল বলতে কি বোঝায়? ক্লিক করলে আসবে। সাপোজ একটা জিনিসে ক্লিক করছেন, একটা বক্স হাইড হয়ে গেছে, আবার ওই জায়গায় ক্লিক করছেন, বক্সটা আবার চলে আসছে। আসেন, মানে এই জিনিসটাকে বলা হয় কি? টগল বলা হয়। এটা যে কোয়ারির একটা ফাংশনও বলতে পারেন, টগল। এটা কাজ করবে কি না আমি শিওর না। যদি কাজ না করে বুঝতে হবে এখানে যে কোয়ারি অ্যাড করতে হবে। আচ্ছা, ডাটা টগল দেখতেছেন? টগল মানে কি? টগল মানে ক্লিক করলে যাবে, ক্লিক করলে আবার আসবে, ক্লিক করলে যাবে, ক্লিক করলে আবার আসবে, এই হচ্ছে টগল। এখন টগলের ভ্যালু অনেকগুলো হয় বুটস্ট্র্যাপে। এই ক্ষেত্রে আমরা কিসের কাজ করতেছি? ড্রপ ডাউন মেনু বানাচ্ছি। সো এখানে টগলের ভ্যালুটা হবে কি? ড্রপ ডাউন। দেখেন কাজ করে কিনা। কাজ করে। এর মানে হচ্ছে যে কোয়ারি আমাদের লিঙ্ক করাইতে হবে, যে কোয়ারি ছাড়া কাজ করতেছে না। যে কোয়ারি লিঙ্ক করাই, কোড ডট jQuery ডট কম, jQuery 1.1.3.min.js। বুঝতে পারছি? ওকে, রিলোড দেন। ওকে, এবার ক্লিক করেন। সো jQuery ছাড়া কাজ করে, jQuery লিঙ্ক করাইতে হবে আগে। এখন এই লিঙ্কটা কোথায় পাবো এটা কি বলছিলাম আমি? বুঝছিলাম। আচ্ছা আবার বলি, সমস্যা নেই। যাবেন হচ্ছে jQuery.com-এ। jQuery.com-এ যাওয়ার পরে ওখানে ডাউনলোডের একটা অপশন থাকবে। কি থাকবে? এই যে ডাউনলোডের অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরে একটু নিচে গেলেই লাইনটা পাবেন আপনি। এই যে পাইছি না, এটা না, সরি ভুল বলছি, একটু নিচে, এই যে এখানে। ক্লিয়ার তো? এই যে এটা কপি করে যদি পেস্ট করেন, দেখেন এই হচ্ছে আমাদের jQuery ফাইল। আগেও দেখিয়েছিলাম মনে হয়, না দেখাইলে এই যে দেখে রাখেন। আচ্ছা, বুঝতে পারছি জিনিসটা। আর একবার দেখাই। প্রথমত আপনি যদি ড্রপ ডাউন মেনু তৈরি করতে চান, যেটাতে ক্লিক করলে ড্রপ ডাউনটা হবে ওটাকে একটা লিঙ্কে রাখতে হবে। লিঙ্কে না রাখলেও চলবে, ঠিক আছে? আমি যদি এটাকে এ না দিয়ে অন্য কোনো ট্যাগ দিই, কাজ করবে, টেনশনে কিছু নাই। আচ্ছা, একটা লিঙ্ক রাখলেন, এখানে যা খুশি লেখেন। সাপোজ আমি এখানে লিখলাম পোর্টফোলিও। এটা ঠিক নিচে, নিচে উপরে যেখানে খুশি, নিচে রাখাটাই ভালো। এটা ঠিক নিচে আপনি অ্যাড করেন ডট, সরি ইউএলএলআই অ্যাড করেন কিছু, ধরেন 6টা এ এইচরেফ হ্যাশ। এখানে অ্যাড করলেন ওয়েব ডিজাইন।
কঠিন? টোটাল জিনিসটাকে একটা ক্লাসের মধ্যে রাখতে হবে। ক্লাসের নামটা কি? ড্রপ ডাউন। আর এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে, ক্লাসের নাম কি? ড্রপ ডাউন মেনু। 99% কাজ কমপ্লিট। জাস্ট এই লিঙ্কের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নামটা কি? ডাটা টগল। এই ডাটা টগল অ্যাট্রিবিউট চিনে রাখেন, এটা আমরা আরো অনেকবার ইউজ করবো অনেক ক্ষেত্রে। তো এখানে ড্রপ ডাউনে কাজ করতেছে, এজন্য কি হবে? এটা কিসের মাধ্যমে কাজ করতেছে আমি এটা বুঝিয়ে দিই। ডাটা টগল ড্রপ ডাউন, এটা দেওয়ার পর যে ড্রপ ডাউনটা হবে এটা কাজ করতেছে jQuery প্লাস এই bootstrap.min.js এটার মাধ্যমে, ঠিক আছে? আর এই যে এগুলা ড্রপ ডাউন মেনু ক্লাসটা দেওয়ার পর দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, দেখছেন? এই ডিজাইনটা অ্যাড হচ্ছে কিসের মাধ্যমে? bootstrap.min.css, bootstrap-theme.min.css, এই দুটোর মাধ্যমে। বুঝতে পারছি? এবার দেখেন এটা নর্মাল একটা লিঙ্ক। আমি যদি নর্মাল লিঙ্ক না রেখে একটা বাটন বানিয়ে দিতাম সমস্যা থাকতো? কোনো সমস্যা নাই। এটার একটা ক্লাস অ্যাড করেন এখানে এই লিঙ্কের মধ্যে, বিটিএন বিটিএন ডেঞ্জার, সমস্যা নাই, যে কোনো একটা ক্লাস বসায় দেন। এই যে ক্লিয়ার? বুঝতে একটু টাইম লাগলেও তাকায় থাকেন, তাকায় তাকায় দেখেন কোন জিনিসটা মিস করে গেছেন আপনি। কি কিছু মিসিং হয়েছে দেখার? বুঝি নাই। এটা কই বাটন? আমি তো বাটন ছাড়াই করছি। আমি বাটন ছাড়া করলাম না। এটা না ভিতরে যেগুলো বেরোচ্ছে সেগুলো? এটা 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 বাটন থাকবে না। আমি যেটা বুঝছি এটা বাটন থাকবে না, একটা ইমেজ থাকবে। আচ্ছা, এখানে লেখাটা পাল্টে দিয়ে এখানে আইএমজি ট্যাগ দিয়ে একটা ইমেজ শো করান, সমস্যা কোথায়? এটারে পাল্টে দিয়া এই যে লেখাটাই তো শো করতেছে, লেখাটাই তো ইমেজ লিংক আকারে শো কাজ করতেছে। লেখাটা বাদ দিয়ে এখানে একটা আইএমজি ট্যাগ কল করেন, সমস্যা কোথায়? ডট পিএনজি, লেখার বদলে ইমেজ শো করবে। বুঝেন নাই? হুম, ওকে, এখানে আসে নাই কেন? কারণ এই নামে কোনো ইমেজ নাই। আচ্ছা, ড্রপ ডাউন গুলা কিভাবে স্টাইল করবেন? খুব ভালো কোশ্চেন। ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করে দেখেন কোন ক্লাসের মাধ্যমে এগুলা স্টাইল পাচ্ছে। ড্রপ ডাউন মেনু এলআই এ, তাই না? আচ্ছা, তারপরে ঠিক সেম ভাবে এটাকে একটা ক্লাসের মধ্যে রাখেন, ক্লাসের নাম দেন সামথিং। সিএসএস ফাইলের মধ্যে বলেন সামথিং এর ভিতরে যদি কোনো ড্রপ ডাউন মেনু নামে ক্লাস থাকে, তার ভিতরে যদি কোনো এলআই থাকে, সেগুলোর ব্যাকগ্রাউন্ড নাই। আচ্ছা, এ লিখেন। ব্যাকগ্রাউন্ড তো এমনিও নাই মনে হয়, এবার আসতেছে না, রাইট? ঠিক আছে। আচ্ছা, একটা বিষয়ে আপনি এই যে এগুলো বর্ডার টর্ডার বাদ দিতে চাচ্ছেন, বা ফন্টের কালার চেঞ্জ করতে চাচ্ছেন, ফন্টের সাইজটা চেঞ্জ করতে চাচ্ছেন, কি পারা যাবে? চারপাশে যে এটা আসতেছে, সেক্ষেত্রে যেটা করবেন, সাপোজ সামথিং এর ভিতরে ড্রপ ডাউন মেনু, এটার ভিতরেই তো পুরো জিনিসটা আছে, ওইটার বর্ডার 0 করে দেন, বক্স শ্যাডো 0 করে দেন, দেখেন ওগুলো পায় কিনা। ও, তারপর পায় ইউএল মনে হয় নাকি? আচ্ছা, ইউএল না হয়ে একটু দেখা দরকার, ইন্সপেক্ট করে দেখা দরকার। ইন্সপেক্ট করেন, এই যে বক্স শ্যাডো, এটা কোথেকে পায় দেখেন তো। এখানে এই যে শ্যাডো পাইছে একটা বক্স শ্যাডো, কোথায় এটা? ড্রপ ডাউন মেনু, তাই তো? তবে ড্রপ বক্স শ্যাডো যদি 0 দিই,
আমি তো লিখছি মনে হয় বক্স শ্যাডো নান্দন। হুম, ওকে, স্টাইল করা যাবে, বাট স্টাইল করার দরকার নাই, ওদের ডিফল্ট কালারগুলো বা স্টাইলগুলো দেখতে সুন্দর, খারাপ না। যদি ক্লায়েন্টের ডিজাইনে এক্সট্রা ডিজাইন মানে এক্সট্রা কালার থাকে, অন্যরকম থাকে, তাহলে চেঞ্জ করবেন, বাট ম্যাক্সিমাম টাইমে চেঞ্জ করে না কেউ, চেঞ্জ করলেও খুব বেশি করে না, ম্যাক্সিমাম স্টাইলগুলো সেম থাকে। আচ্ছা, এবার আমরা চলে যাই পরের চ্যাপ্টারে। ড্রপ ডাউন বানাতে পারবো তো না ট্রাই করলে? একটু নিচে আসেন, এখানে দেখেন ক্লিক করলে উপরে আসে, কিন্তু আমাদের আসতেছিল কিভাবে? নিচে। উপরে আসবে কিভাবে? উপরে আসার সিস্টেমটা দেখেন এখানে। ও রাইট, সরি, এটা দেখতে ভুল করছি আমি। ওখানে ছিল ড্রপ ডাউন, তাই না? ওখানে কি ছিল? ড্রপ ডাউন। আর যদি আমরা উপরে আনতে চাই তাহলে কি? ড্রপ আপ। আর কিছু চেঞ্জ হবে না। হুম হুম, এটা হ্যাঁ, এটা ড্রপ ডাউন মেনুই হবে, জাস্ট ওই বাইরেরটা ড্রপ আপ হবে। আর যদি ভিতরে আইকন অ্যাড করেন আপনি, সাপোজ আমি ড্রপ ডাউনই রাখলাম, একটা কাজ করলাম, এটাকে একটা বক্সের মধ্যে রাখি, তাহলে বুঝতে পারবেন, আদারওয়াইজ এই জিনিসটা বুঝতে সমস্যা হবে। বক্সের মধ্যে রাখতেছি একটু নামানোর জন্য, মার্জিন টপ সাপোজ 400 পিএক্স, কি ঠিক আছে তো? জাস্ট ড্রপ আপ করে দেন। আর এটাতে একটা ক্লাস অ্যাড করেন লিংকের মধ্যে, বিটিএন ইনফো দেন। ওকে, এবার এই লিংকের সামথিং এর পরে আপনি একটা আইকন অ্যাড করতে চান, তো এখানে স্প্যান ডট ক্যারেট নামে একটা ক্লাস আছে, স্প্যানের বা আই এর যেখানেই করেন, ক্যারেট নামে একটা ক্লাস আছে, ক্যারেট। রিলোড দেন। ক্যারেট ক্লাসের কাজ কি? এটা কিন্তু যে গ্লিফ আইকন না, এটা বুটস্ট্র্যাপেরই একটা ক্লাস ক্যারেট, এটার মাধ্যমে এই আইকনটাই আসে, জাস্ট ক্যারেট, বুঝতে পারছি? যদি আপনি এখানে ড্রপ ডাউন করেন তাহলে তো ক্লিক করলে নিচে আসতেছে, যদি আপনি ড্রপ আপ করেন, ড্রপ আপ, দেখছেন অটোমেটিক ক্লাসটা কি উল্টে গেছে, মানে আইকনটা উল্টে গেছে, এই যে এটাও কি ঘুরে আসতেছে। কিন্তু যদি আমি, কিন্তু কি মানে যদি আমি কোনো অন্য কোনো একটা ক্লাস ইউজ করি, যেমন হচ্ছে এটা যে গ্লিফ আইকন লক, গ্লিফ আইকন, গ্লিফ আইকন লক, ক্লিয়ার? দেখেন তালাটা কিন্তু উল্টায় নাই, উল্টাইছে, তালাটা উল্টাইছে, উল্টায় নেই। তা আমরা যদি উল্টাইতে চাই তখন কি ক্যারেট ক্লাসটা ইউজ করবেন, মনে থাকবে? কারো কোনো মতামত আছে? মতামত নাই? ক্যারেটের কাজই হচ্ছে ওই ড্রপ ডাউনের আইকনটা আনা। যখন আমরা এই ক্লাসটা অ্যাড করি তখন সিএসএস এ বলা হয় যে ড্রপ আপের ভিতরে যদি কোনো ক্যারেট নামের ক্লাস থাকে, সেটা রোটেট হয়ে 180 ডিগ্রি হবে, মানে ঘুরে যাবে, বুঝতে পারছি? ট্রান্সফর্ম রোটেট। না, ওটা চেঞ্জ করতে হবে না। আচ্ছা, একটু নিচে আসি, এখানে আরো কিছু ভ্যারিয়েশন আছে, এটা না জানলেও চলবে, তারপরে বলে দিই। যেমন আপনি চাচ্ছেন কি যে ক্লিক করলে যেই লিঙ্কগুলো আসবে এর মধ্যে কিছু কিছু জিনিস লিঙ্ক হবে না, তাহলে আর কি ইজি জিনিস, লিঙ্ক বাদ দিয়ে দেন, লিঙ্ক বাদ দেন, দেখেন তো কেমন দেখায়, কেমন দেখায়, বামে চলে আসছে। এই জন্য এই জায়গার মধ্যে একটা ক্লাস এড করতে হবে, ড্রপ ডাউন হেডার। কি ক্লাস? ড্রপ ডাউন হেডার, এটাতে একটা ক্লাস এড করেন, ড্রপ ডাউন হেডার। এবার দেখেন জায়গার মধ্যে আসছে, কিন্তু এটা ছোট, এটা হচ্ছে যদি ক্যাটাগরি ওয়াইজ শো করার জন্য, যেমন হচ্ছে এই ক্যাটাগরির এই লিঙ্কগুলা, ওই ক্যাটাগরির ওই লিঙ্কগুলা, ক্যাটাগরির নামগুলা তো লিঙ্ক হবে না। না, এভাবে দিলে দেখতে সুন্দর লাগে। বাম পাশে আপনার যদি মনে হয় বাম পাশে সুন্দর লাগে তাহলে বাম পাশে দিন।
আচ্ছা এটা নিচে আসেন। আপনি দাগ যদি দিতে চান তাহলে ওই এলআই এর মধ্যে একটা ক্লাস এড, সরি একটা ক্লাস এড করতে হবে। ক্লাসের নাম কি? ডিভাইডার। যদি আমি এখানে ক্লাস মানে ওয়েব ডিজাইন না লিখে খালি রাখতাম আর এখানে একটা ক্লাস এড করতাম ডিভাইডার নামে, কি নামে? ডিভাইডার নামে, একটা দাগ চলে আসতো, যে একটা দাগ। হ্যাঁ কি যেন বলছেন আপনি? শুনি না আমি। এটা জুম করে দেবো। আচ্ছা এবার ঠিক আছে, দেখা যায়। ওকে, আমরা ডিভাইডার পর্যন্ত দেখছি। আচ্ছা রাইট, এরিয়া লেভেল বাই, এখানে দেখেন একটা কি অ্যাড করা হয়েছে, ড্রপ ডাউন মেনু ডিভাইডার। ঠিক আছে, কি লেখা? ড্রপ ডাউন মেনু ডিভাইডার। কিছু কিছু ব্রাউজারে যখন এই জিনিসটা কাজ করবে না তখন এই জিনিসটা ওটাকে সাপোর্ট দিবে। ঠিক আছে, এরকম আরো অনেক কিছু আছে, উপরে গেলে আরো দেখবেন। উপরে যান, বিশেষ করে আমি এক্সাম্পলে যাই তাহলে দেখতে পাবেন। এখানে খেয়াল করেন, আইডি ইকুয়াল কি, ড্রপ ডাউন মেনু 1। দরকার ছিল এটা, দরকার ছিল এটা। কেন ইউজ করা হয়েছে দেখেন, আমি যেইখানে ক্লিক করতেছি সেখানে একটা আইডি দিয়ে, এরপরে দেখেন ইউএল এর মধ্যে এরিয়া লেভেল বাই এর মধ্যে আবার সেম জিনিসটা লেখা হয়েছে, দেখছেন? আইডিটাই কি, এরিয়া লেভেল বাই, দেখা যাচ্ছে? নর্মালি কিন্তু কানেক্ট হয়, কিন্তু কি একটু সমস্যা আছে। কি সমস্যা? যদি এখানে অনেকগুলা ইউএল থাকতো সবই কিন্তু খুলে যেত, সমস্যা না একটা? সাপোজ এখানে অনেকগুলো ইউএল, এই একটা ইউএল, হচ্ছে আর একটা ইউএল, দুইটার মধ্যে কি ড্রপ ডাউন মেনু দেওয়া, রিলোড দেন, ক্লিক করেন, দেখেন কোনটা খুলছে। আচ্ছা একটা কাজ করি, আমরা একটু এক্সপেরিমেন্ট চালাই। এখানে একটা আইডি দেই যেটাতে ক্লিক করবো আমরা। আইডি কল সাপোজ ABCD। এইটাতে বা এইটাতে আমি এরিয়া লেবেলড বাই ইকুয়াল ওই জিনিস, সেম জিনিসটাই লিখি ABCD। লেবেলড বাই স্পেলিং ঠিক আছে কিনা দেখেন। হ্যাঁ ঠিক আছে। কি করলাম, একটা আইডি ইউজ করলাম, আর কি লেভেল বাই ইউজ করলাম, দুইটাতে কি সেম জিনিস ইউজ করলাম। আর এই লেখাগুলো একটু চেঞ্জ করে দিই, এখানে লিখি ওয়েব ডিজাইন 2, ওয়েব ডিজাইন 2, 3, ওয়েব ডিজাইন 4, ওয়েব ডিজাইন 5, মানে যাতে বোঝা যায় এটা আর এটা এক জিনিস না, বা কোনটা নামতে সেটা যাতে বোঝা যায়। একটু রিলোড দেন, ক্লিক করেন, দেখেন কোনটা বেরোচ্ছে। কিন্তু যদি আপনি এরিয়া লেভেল বাই এটা না দিয়ে এইটা তো দিতেন, দেখি কাজ করে কিনা। কাজ করে? করে না। কিন্তু কিছু কিছু সময় আমি তখনই বুঝছিলাম, কিছু কিছু ব্রাউজারে বা বিশেষ করে মোবাইল ফোন, ট্যাবলেট, এই ধরনের ছোট ছোট ডিভাইসগুলোতে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সে যেটাতে এরিয়া লেভেল বাই কানেক্ট করা আছে ওইটা কাজ করাবে। কেউ কাজ করছে নাকি বুটস্ট্র্যাপ নিয়ে? আপনি কাজ করছিলেন? না না ওইটা না, এর আগে। আচ্ছা আমি একটা ভিডিওতে দেখছিলাম, উনি যেটা বলছে সেটা হচ্ছে বিভিন্ন ব্রাউজারের মধ্যে আপনার সাপোর্ট করানোর জন্য। শিওর? কোথায় লেখা আছে? উপরে উপরে এখানে কোথাও লেখা আছে? কোথায়? আচ্ছা W3 স্কুলে আছে কিনা শিওর না, বাট এখানে পাইনি আমি। আচ্ছা যদি এরকম হয় তাহলে একটু কনফার্ম হয়ে নিতে হবে আর কি, একটু কনফার্ম হই আমরা। ওয়াই ইউজ এরিয়া লেভেল বাই, গুগল কই গেল?
অ্যাক্সেসিবিলিটি, আচ্ছা এটা পড়ে নেওয়া দরকার, কনফার্ম হওয়া দরকার। It is used to indicate the IDs of the element that are the labels of the object. It is establish a relationship between widgets or groups and their labels. Users of assistive technologies such as screen readers typically navigate a page by tabbing between areas of the screen. না এরকম প্রতিবন্ধী টাইপের কিছু তো লেখে নেই। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, আমি এই জিনিসটা আসলে জানতাম না। যাই হোক, আমি বুঝিয়ে দিই তাহলে যারা বুঝেন নাই। বিশেষ করে যারা আপনার প্রতিবন্ধী থাকে এদের জন্য যে প্রিন্টগুলো করা হয় এগুলোর মধ্যে একটু উঁচা হয়ে থাকে ফন্টগুলা, ঠিক আছে, যাতে ওরা হাত দিয়ে ধরে ধরে বুঝতে পারে। হইতে পারে এরকমই, বাট আমি আসলে কনফার্ম না। আচ্ছা, যারা প্রতিবন্ধী সহ যত কিছু আছে, যারা আছে আর কি, যারা দেখতে পারে না বা হাতে ধরে ধরে করতো, ওদের জন্য যদি কম্পিটিবল করতে হয় তাহলে এগুলো ইউজ করবেন প্রথম থেকেই। তাহলে আমাদের দেখা দরকার সিএসএসে গিয়ে যদি দেখেন এরকম কিছু আছে, যেহেতু আমরা এখান থেকে শিখবো, আমারগুলো তার মনে থাকবে না, এখান থেকে বারবার দেখবেন, দেখার সময় দেখবেন এখানে স্পেসিফিক কিছু এক্সট্রা কিছু অ্যাড করতে হয় যেগুলো ইউজ না করলেও কাজ করে, ঠিক আছে। তো যেহেতু আমি ওয়েব ডিজাইনের জন্য সবসময় কাজ করছি, তো এই জিনিসটা কখনো দরকার হয়নি। এখানে এক্সট্রা যদি কিছু থাকে তাহলে বুঝে নেবেন যে এই কারণে স্ক্রিন রিডারের জন্যই ওটা কাজ করতেছে। বাট আমরা আপাতত এটা দেখবো না, কারণ এই জিনিসটা যদি আমরা এখন দেখতে যাই দেখা যাবে অনেক কোড হয়ে গেছে, ফলে কিছু বুঝবো না। আমরা নর্মালি শেষ করি, আর আপনারা এখান থেকে শেখার সময় ওগুলো দেখে নিন, মনে রাখবেন কোথায় কি ইউজ করতে হয়। আচ্ছা, একটু ছোট করি। ডিভাইডার পর্যন্ত দেখছিলাম মনে হয়। একটা বিষয়, এখানে যখন আপনি দেখবেন কোন একটা জিনিস আপনি ক্লিক করাইতে চাচ্ছেন না, মানে আপনি চাচ্ছেন জাস্ট মানুষ দেখবে, এটাতে লিঙ্ক আছে কিন্তু কেউ ক্লিক করতে পারবে না, ঠিক আছে। এই লিঙ্কটা ক্লিকেবল, মানে ক্লিক করা যাবে, কিন্তু মানুষ যখন ক্লিক করতে যাবে তখন যেখানে যাওয়ার কথা সেখানে যাবে না। এটা কেন করা হয় আগে বুঝাই। বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে একটা ডাউনলোড লিঙ্ক আছে, বলবে তুমি আগে কিনো, পরে এটা ডাউনলোড করা যাবে, ঠিক আছে। কি বলবে, আগে পারচেস করো, পরে কি এটা ডাউনলোড করা যাবে। সো যতক্ষণ পর্যন্ত সে পারচেস করবে না এটা ডিসেবলড অবস্থা থাকবে। যখনই সে পারচেস করে ফেলবে তখন অটোমেটিক্যালি আমরা যখন ডেভেলপমেন্ট পার্ট দেখব কি হয়ে যাবে, ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে, মানে ডিসেবল ক্লাসটা চলে যাবে, এটা ডিসেবল থাকবে না, মানুষ ক্লিক করতে পারবে। বুঝাতে পারছি? ওকে, এটা শুধু দেখানোর জন্য আর কি, এমন না যেখানে লিঙ্ক আছে এখানে ক্লিক করার পরে ওই লিঙ্কে যাবে না, এরকম না। জাস্ট দেখানোর জন্য এখানে ক্লিক করা যাবে না, বুঝতে পারছি? জাস্ট ডিজাইন, এটা কিন্তু ডেভেলপমেন্ট না, আপাতত ডিজাইন। আচ্ছা, একটু নিচে আসি। আচ্ছা, ওটা দেখানো হয়নি, জাস্ট একটা ক্লাস অ্যাড করতে হয়, ডিসেবলড। ডিভাইডার যেরকম একটা ক্লাস অ্যাড করছেন, এখানে কি ক্লাস অ্যাড করতে হবে? ডিসেবলড ক্লাস অ্যাড করতে হবে। একটু নিচে আসেন। বাটন আমরা তখন দেখছিলাম কিভাবে বাটন বানাইতে হয়, একটু নিচে আসেন। দেখেন, বাটন একসাথে যদি লিখতে হয় তাহলে বাইরে কি ক্লাসটা অ্যাড করতে হয়? বাটন গ্রুপ। কি বাটন, সরি, কি কি ক্লাস? বিটিএন গ্রুপ। এটা গত ক্লাসের মধ্যে দেখেছি, আমি দেখেছিলাম যে অনেকগুলো বাটন যদি আমি একই সাথে লিখতে চাই বা লেগে থাকাইতে চাই আর কি, একসাথে লেগে থাকবে, এগুলোর ক্ষেত্রেও সেম, কিন্তু একটু ডিফারেন্স আছে। দেখেন, বিটিএন গ্রুপ আপনি চাচ্ছেন কি এই হচ্ছে একটা গ্রুপ, এই হচ্ছে একটা গ্রুপ, এই হচ্ছে আরেকটা গ্রুপ। প্র্যাকটিক্যালি দেখাই। ধরে নেন আমি এখানে কিছু একটা ক্লাস অ্যাড করলাম, ক্লাসের নাম দিলাম ন্যাভিগেশন। সিলেক্ট করে Ctrl+K। আচ্ছা, এইখানে আপনার লিংকের পরে কিছু একটা যোগ করি, সাপোজ 1, এখানে দিলাম 2 3 4 5 6। ওকে, অ্যাড করলাম। যখন আমি এটাকে শো করাবো দেখেন কিরকম শো করে, নিচে নিচে
যতক্ষণ পর্যন্ত আপনি নর্মালি লিখবেন ততক্ষণ স্টাইলটা ঠিক মতো পাবে না। যখন আপনি ক্লাস অ্যাড করে দিবেন, সাপোজ এখানে আমি একটা ক্লাস অ্যাড করলাম, কি ক্লাস বুঝে নেই, টেক্সট ইনলাইন, এটা এটা আচ্ছা, আসলে ইউএলএলআই করতে চাই না, আমি কিছু লিঙ্ক তৈরি করতে চাইছিলাম। এখানে 1 লিখেন, 2 3 4 5 6 5। আচ্ছা, প্রত্যেকটাতে একটা ক্লাস অ্যাড করেন বিটিএন নামে, বিটিএন ডিফল্ট একটা ক্লাস অ্যাড করলাম। দেখেন এগুলো পাশাপাশি আসে কিনা, পাশাপাশি আসার কথা, আসছে পাশাপাশি। আচ্ছা, বিটিএন নামে একটা ক্লাস থাকতে হয়, এটা কমন, নইলে প্যাডিং ট্যাডিং হাবিজাবি পায় না। এবার পাইছে? সব কি আলাদা। যখন আমরা এই পুরো জিনিসটাকে একটা ক্লাসের মধ্যে অ্যাড করব, কি ক্লাস, বিটিএন গ্রুপের মধ্যে যদি আমি অ্যাড করি, সেক্ষেত্রে দেখেন এগুলো লেগে যাবে একটা একটার সাথে। এটা আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে যদি আমরা আরেকটা বিটিএন গ্রুপ তৈরি করি, যদি আমরা কি আরেকটা বিটিএন গ্রুপ তৈরি করি, সাপোজ এখানে দিলাম আমি 6 7 8 9 10, কি আলাদা না, পাশাপাশি তো। তারপরেও যেটা করবেন সেটা হচ্ছে পুরো জিনিসটাকে একটা ক্লাসের মধ্যে রাখবেন, বিটিএন টুলবার। রিলোড দেন, তেমন কোনো চেঞ্জ আসে না। মেন কথা হচ্ছে বিটিএন টুলবার দিলে একটু মার্জিনটা বাড়ে সামান্য। ওকে, এখানেও সেম দেখেন কিছু রুল অ্যাড করা হয়েছে, রুল টুলবার, রুল গ্রুপ, রুল গ্রুপ। এই জিনিসটা আসলে দরকার আছে, মানে নর্মালি ওয়েব ডিজাইন করতে গেলে কাজ করানো লাগবে, আমাদের লাগবেই, রিকোয়ার্ড কিছু না, কিন্তু সেম টাইপের রিজনের কারণে যে ওই অ্যাক্সেসিবিলিটির জন্য আমরা কি করব, প্রত্যেকটাতে একটা করে রুল অ্যাড করতে হবে। যেমন গ্রুপের, বিটিএন গ্রুপের ক্ষেত্রে রুলিক্যাল গ্রুপ, টোটাল জিনিসটা একটা বিটিএন টুলবারের মধ্যে রাখছে, এখানে রুল কি দিতে হবে, টুলবার। এবার এখানে বলেন এরিয়া লেভেল, এই জায়গাটা কি শো করবে, মানে কি লিখতে হবে, কোনো আইডিয়া আছে কি লিখতে হবে? নেভিগেশন, তাহলে এখানে কি লিখতে হবে তাহলে? এটা তো এরিয়া লেভেল। আচ্ছা, আপনি মোটামুটি ঠিক বলছেন। মেইন কথা হচ্ছে বিটিএন গ্রুপ মানে কি, বা এই বাটনের গ্রুপটা মানে কি, পাশাপাশি শো করবে, মানুষ দেখবে 1 2 3 4। যারা দেখতে পারতেছে না তারা বুঝবে কিভাবে? এখানে যদি আপনি কিছু একটা লিখে দেন, সাপোজ হচ্ছে সাপোজ এটাই লিখলেন আপনি, যে বাটন গ্রুপ বা বাটন টুলবার, কিছু একটা লিখছেন, আমি এখানে লিখে দেখাই দিই। এখানে লিখলেন রুলিকল কি টুলবার, এরিয়া লেভেল, এই লেভেল, এই লেভেল না, এই লেভেল না, আচ্ছা ওটা লেভেলড বাই ছিল। এখানে লেভেলে লিখছেন আপনি মনে করেন যে টুলবার, সমস্যা নাই। জাস্ট সে কি করবে, যদি ইংলিশটা বুঝে সে হাত দিয়ে ধরেই বুঝতে পারবে এখানে কি লেখা আছে, টুলবার লেখা আছে, মানে একটা হিন্টস আর কি, তাকে একটা হিন্টস দেওয়া হচ্ছে এখানে কি আছে, এগুলা টুলবার আছে। নাহলে সে কি বুঝতে পারবে এখানে আসলে এগুলো কেন দিছে, 1 2 3 4 না হয়ে পড়লো, কেন যে লেখা হয়েছে এটা বুঝতে পারবে? কোন ফোনে সাউন্ড হওয়ার কথা? আমারটা তো হয় না। আচ্ছা থাকতে পারে, বাট এরিয়া লেভেলের মতো একটা হিন্টস দিয়ে দিবেন এটা আসলে কি, ঠিক আছে? এটা না হয় কমন, মানে দিতেই হবে, টুলবার, টুলবার ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। মানে আপনি কি বলতে চাচ্ছেন এখানে কি হবে, টুলবার। আচ্ছা, এইখানে যদি আমরা আবার লিখি এরিয়া লেভেল ইকুয়াল, এখানে কি হবে,
ওয়ান। ও সরি সরি, এখানে না, এখানে এরিয়া লেভেল এখানে যদি লেখেন তাহলে লেখেন বাটন গ্রুপ, মানে যেই লাইনে লিখতেছেন ওই লাইনের উপর ভ্যারি করবে। আমরা যদি এখানে লিখি সেক্ষেত্রে কি বাটন গ্রুপ 1 লেখেন, এখানে লেখেন বাটন গ্রুপ 2। আচ্ছা আচ্ছা, বাটন গ্রুপ লিখলে কেউ বুঝবে এটা কি? বাটন গ্রুপ 1 যদি লিখি কেউ কি বুঝবে? আসলে যে বাটন চিনে না, মানে গ্রুপ চিনে না, সে কি বুঝবে? এখানে কি লিখতে হবে তাহলে? এখানে লেখেন পেজ নাম্বার, পেজ নাম্বারস বা ফার্স্ট পেজ নাম্বারস, এভাবে লিখতে পারেন যাতে কেউ দেখেই বুঝতে পারে এটা আসলে কি, মানে 1 2 3 4 গুলা কেন লেখা হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? যেমন বিশেষ করে আমরা যখন লিঙ্ক করছিলাম, আমি লিঙ্ক দেখা মানে এইচরেফ এ ট্যাগ এগুলো দেখানোর সময় বলছিলাম টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, মনে আছে? কেন? জাস্ট হিন্টস আর কি, যে এটা আসলে কি, মানে এখানে ক্লিক করলে কোথায় যাবে, ব্যাপারটা বুঝাইতে পারছি? ওকে, এটা তো রোবট না যে রোবটকে আমি কমান্ড করব যে এটা হচ্ছে আপনার পেজ নাম্বার 1, তাই না? একজন মানুষকেই যেমন বুঝাইতে হবে ঠিক সেভাবে লিখবেন। ওকে, বিটিএন গ্রুপ সম্পর্কে আমরা আগের ক্লাসে আইডিয়া নিয়েছিলাম। একটু নিচে আসি, এগুলো আমরা দেখছিলাম। কি সমস্যা? আরেকজন মনে হয় ঘুমাইতেছে, ওই যে উনি কোনার জন্য। ওকে, এই বাটনগুলো আমরা দেখছিলাম গত ক্লাসে, যে কোনো বাটন বড় হোক ছোট হোক বিটিএন গ্রুপের মধ্যে অ্যাড করে দিলে কি লেগে যাবে। একটু নিচে আসি। আচ্ছা, এটা হচ্ছে কথা, আপনি অনেকগুলো বাটনের মধ্যে একটাতে যদি আপনি ড্রপডাউন কোড তৈরি করতে চান, কিভাবে তৈরি করতে হবে বুঝার কথা। খুব কি কঠিন? একই জিনিস, জাস্ট এর আগে দুটো বাটন অ্যাড করে দেন। এটাকে কমেন্ট করে রাখি, একটু নিচে লিখি। সাপোজ এ এইচরেফ এখানে লিখছেন আপনি, ক্লিক হিয়ার, ইউ উইল দেন এলআই 4টা এ এইচরেফ হ্যাশ ড্রপ ডাউন, সরি থার্ড ব্র্যাকেট শেষ হয়নি, এই তো। আবার করে দেখাচ্ছি যাতে মনে থাকে, ড্রপ ডাউন নামে একটা ক্লাসের ভিতরে রাখবেন। এখানে কি ক্লাস অ্যাড করতে হবে? এখানে কি অ্যাড করতে হবে? ডাটা টো, সরি, দু একজন আছেন এখানে যারা বুঝতেছেন না, একটা হাত তোলেন। আপনারা 3 জন, আর কেউ নাই? আর সবাই বুঝতেছেন? কিভাবে? আমি হলে বুঝতাম না। আচ্ছা, এখানে মেইন বিষয় হচ্ছে মুখস্থ, মানে কোনটার পর কোনটা হবে, কোনটার পর কোনটা হবে, এগুলো মুখস্থের জিনিস। বুঝার চাইতে মনে রাখার ব্যাপারটা বেশি। যেমন এই ক্লাসটা কেন দিচ্ছি, এটাকে বুঝার বিষয় না, মনে রাখার বিষয়, যে এখানে আমাদের পুরো জিনিসটাকে একটা ক্লাসের মধ্যে রাখতে হবে। ক্লাসের নামটা হচ্ছে ড্রপডাউন। ব্যাপারটা ক্লিয়ার? মনে রাখার জিনিস, তো মনে রাখার ট্রাই করেন। কোনটার পর কোনটা হবে, কোনটার আগে কোনটা হবে, এগুলো মনে রাখতে হবে। আর ওটা তৈরি করার পর কি শো করবে এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে নর্মালি তো আমরা এটা বানিয়ে দিয়ে পারতেছি, দেখাই যাচ্ছে যে ড্রপডাউন হচ্ছে। তো আমরা যদি এটাতে একটা ক্লাস দিই, এর আগেও দিছিলাম যে বিটিএন প্রাইমারি, নর্মালি বাটনটা তৈরি হয়ে গেলে, কিন্তু যদি এর পাশে আরও কিছু বাটন অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিভাবে? এই যে টোটাল ড্রপডাউনটা দেখতেছি, এই ড্রপডাউনের আগে যদি আমরা লিঙ্ক অ্যাড করি, সাপোজ এ ক্লাসিক্যাল বিটিএন প্রাইমারি, এখানে লিখলাম বাটন, আরেকটা বাটন তৈরি করলাম সেম ভাবে, রিলোড দেন, দেখেন দূরে দূরে থাকার কথা, নিচে নিচে চলে গেছে। নর্মাল সিস্টেমে আমাদের মাথায় ফার্স্টে কি আসছিল যে টোটাল জিনিসটাকে যদি বিটিএন গ্রুপে অ্যাড করা যায় হয়তো পাশাপাশি আসবে, কিন্তু আসে কিনা সেটা দেখেন। বিটিএন গ্রুপ মানে দেখার সময় মনে হয়েছিল কি খুব ইজি, তৈরি হয়ে যাবে, তেমন কঠিন কিছু না, কিন্তু এখন দেখেন অ্যাড হয় কি, যেটা প্রথমে মনে করছিলাম কাজে লাগছে।
লাগে না, এই জন্য একটু চেঞ্জ করতে হবে কোডের মধ্যে। একটু খেয়াল করেন এই জায়গার মধ্যে কি করছে। মনে করেন এটা একটা লিঙ্ক, এই লিঙ্কটাকে কিসের মধ্যে রাখা হয়েছে? বাটন বিটিএন গ্রুপের মধ্যে। কিসের মধ্যে? বিটিএন গ্রুপের মধ্যে। আসলে কিসের মধ্যে রাখছি আমরা? আমরা কি ক্লাসের মধ্যে রাখছি? আমরা ড্রপ ডাউন ক্লাসের মধ্যে রাখছি। কি ক্লাসের মধ্যে? এটারে যদি বিটিএন গ্রুপ বানায় দেওয়া যায়, রিলোড দেন একটা, ব্যাপারটাকে ক্লিয়ার? এবার ক্লিক করেন। খুব কঠিন সিস্টেম একই, জাস্ট কি যদি এই অবস্থা থাকে যে অনেকগুলো বাটন, তার মধ্যে যে কোনো একটা নিচে নেমে যেতেছে, সেটাকে আমরা কি, যেটাতে ড্রপ ডাউন আছে ওই ডিভটাকে আমরা পাশাপাশি জোড়া লাগাইতে চাচ্ছি, তখন কি করব? ড্রপ ডাউন ক্লাসটা চেঞ্জ করে বিটিএন গ্রুপ বানাই দিব। খুব কঠিন। আচ্ছা, এখানে যদি আপনি একটা ক্লাসে সরি আইকন অ্যাড করতে চান, এখানে স্প্যান ক্যারেট, কারো কোনো মতামত আছে? মতামত নাই, এখানে কোনো কনফিউশনও নাই। আপনারা তিনজন বলেন এই জিনিসটা আপনাদের মনে থাকবে বাসায় গেলে? 17 তারিখের পরে মনে থাকবে? আজকে হচ্ছে 9 তারিখ, আরো 8 দিন পরে কেমনে মনে থাকে? আচ্ছা, আর আপনার পিছনের? আচ্ছা, বারবার দেখলেই মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। আচ্ছা, পার্সোনালি আমারও মনে থাকে না, আমারও বারবার ওয়েবসাইটে এসে দেখতে হয় যে কোথায় কি ক্লাস অ্যাড করা আছে। বুঝতে পারছি? আপনি খুব বেশি হলে 1 থেকে 1.5 মাস 2 মাস মানে কাজ করবেন না, দেখবেন ভুলে গেছেন। ব্যাপারটা এরকম। সো বারবার কি কাজ করে যেতে হবে, প্লাস মনে রাখতে হবে। আমি একটা গল্প বলি, তাহলে খুব মজা পাবেন। আমার এক স্টুডেন্ট, সে পুরো কোর্স শেষ করছে, সে সব ক্লাস ঠিক মতো প্র্যাকটিস করছে। তো তাকে যখন আমি প্র্যাকটিক্যাল কাজ করতে দেই, সে বলে ভাই আমি আসলে আস্তে আস্তে পারবো, এত দ্রুত তো পারবো না। সে আরো 6 মাস সে ট্রাই করছে, প্র্যাকটিস করছে, বিভিন্ন লাইভ প্রজেক্টে কাজ করছে। তো সে নিজেকে সেট আপ করে ফেলছে যে আমাকে দিয়ে এইচটিএমএল সিএসএস হবে না, আমাকে দিয়ে শুধু ওয়ার্ডপ্রেস হবে। ঠিক আছে, আমাকে দিয়ে শুধু ওয়ার্ডপ্রেস হবে। তো তারপরে সে শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে। ওয়ার্ডপ্রেসে গিয়েও সে সেট করে ফেলছে আমাকে দিয়ে থিম ডেভেলপমেন্ট হবে না, আমাকে দিয়ে শুধু থিম কাস্টমাইজেশন হবে। সে থিম ডেভেলপমেন্টের পার্ট টোটালি বাদ, সেটা ধরবে না। অ্যান্ড কাস্টমাইজেশনের মধ্যে আবার করে ফেলছে আমাকে দিয়ে প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন হবে না। মানে সে নিজেকে প্যাক করতে 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 এমন অবস্থা নিয়ে আসছে, সে কোনো কাজ পেলে ফার্স্টে আমাকে বলো ভাই কাজটা কি আমি পারবো না? আমি বলি আপনি পারবেন কিনা এটা তো আমি জানি না, আপনি ভালো জানেন আপনি কতটুকু প্র্যাকটিস করছেন। ব্যাপারটা এরকম। নিজেকে ওই পর্যায়ে নিয়েন না ওনার মতো যে আমি প্র্যাকটিস করি নাই, আমার দ্বারা রিকভার করা পসিবল হবে না, আমি তাহলে এতটুকু বাদ দেই, আমি খালি এই পার্টটুকু কমপ্লিট করি। কোনো লাভ নাই। যা দেখেছি সব কিছু খুব ভালো মতো প্র্যাকটিস করবেন। একটা বিষয়, এখানে অনেক কিছু আছে যেগুলো আমি স্কিপ করে গেছি, তাই না? স্কিপ করে যাওয়ার কারণ হচ্ছে আমাদের শেষ করতে হবে। টুইটার বুটস্ট্র্যাপ নিয়ে যদি আমি 10-12টা ক্লাস করে, দেখা যাবে আমাদের জাভাস্ক্রিপ্ট যে কোয়েরিতে যখন যাব অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। বুঝতে পারছি? কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে আমি যখন ইউআই কিট বুটস্ট্র্যাপ শুরু করছিলাম, আমি বলছিলাম এগুলোর মতো অনেক ফ্রেমওয়ার্ক আছে, তাই না? এই দুইটা যদি আমি দেখাই, দেখার পর দেখবেন কি ওটা ইজি লাগতেছে, ওগুলো নিজে নিজে শিখতে পারতেছেন। নিজে নিজে শেখাটা জরুরি। এখানেও যেগুলো মিসিং আছে ওগুলো কি আপনি যখন পুনরায় আবার কাজ করতে গিয়ে আবার এসে দেখবেন কি কি ক্লাস অ্যাড করা হয়েছে, তখন নিজে নিজেই শিখতে পারবেন। আচ্ছা, আমরা ড্রপ ডাউন বাটনের সাথে অ্যাড করতে পারতেছি। এবার নিচে আসেন। এবার দেখেন যদি বাটনগুলো নিচে নিচে হয়, কি হয়? নিচে নিচে। সেক্ষেত্রে কি কিভাবে তৈরি করবেন? আচ্ছা, এটাকে করে দেখে আমি, এগুলো কিভাবে আছে পাশাপাশি। আমি যদি বিটিএন গ্রুপ, কি বিটিএন গ্রুপ, এই পুরা বিটিএন গ্রুপটা যেই বিটিএন গ্রুপের মধ্যে আছে সেটাকে বিটিএন গ্রুপ ভার্টিক্যাল লিখি, নিচে নিচে চলে আসছে না? কাজ করতেছে? করতেছে। খুব ইজি, জাস্ট ক্লাসের নামগুলো মনে রাখতে হবে। আর ক্লাসের নাম মনে রাখা এত সহজ না, কাজ করতে করতে মনে রাখতে পারবেন। আচ্ছা, একটা বিষয়,
আপনার যদি কখনো মনে হয় যে আমি বাটনগুলো ফুল স্ক্রিন করতে চাই, আচ্ছা এটা বিটিএন গ্রুপে রাখি আপাতত। কি চাচ্ছেন আপনি? এগুলো যে পাশাপাশি আমি চাচ্ছি ফুল স্ক্রিন দখল করবে, বিরাট বিশাল হয়ে যাবে বাটনগুলো। একটু খেয়াল করেন, এখানে বিটিএন গ্রুপের পরে একটা এক্সট্রা ক্লাস অ্যাড করতে হবে। বিটিএন গ্রুপ জাস্টিফাইড। কি করা যাবে? ওকে, একটু নিচে আসেন তাহলে। এগুলো অলরেডি দেখছি আমরা। আচ্ছা একটা জিনিস দেখা হয় নাই, সেটা হচ্ছে এখানে দেখেন নর্মালি আমরা ক্লিক করলে কি নামতেছে। একটু নিচে আসেন, দেখেন এখানে দুইটা আলাদা, এটা একটা, এটা একটা, এটা কি আলাদা, দেখতেছেন? আলাদা করে কিভাবে? যে এটাতে ক্লিক করলে এটা বিশেষ করে কেন করা হয় একটু বলি। আমরা একটা মেনুতে যখন হোভার করি, ওটা সাবমেনুগুলো নামে নামে না? মোবাইল থেকে হোভার করা যায়? মোবাইল থেকে হোভার করা যাবে? মানে তো ক্লিক করতে হবে। যদি আমরা ওইরকম সিস্টেম করে রাখি হোভার করে তারপর নামাইতে হবে, মানুষ মোবাইল থেকে যদি ক্লিক করে ফেলে তাহলে তো ওই পেজে চলে যাবে, এটা হোভার হলো না। এই জন্য ক্লিকের অপশনটাও যদি রাখতে চান, প্লাস হোভারের মানে ক্লিক করলে নামবে এই অপশনটাও রাখতে চান, তাহলে কি করবেন? দুইটা আলাদা রাখবেন। মনে থাকবে, এটাতে ক্লিক করলে নামবে, এটাতে ক্লিক করলে নামবে না, ডাইরেক্ট ওই পেজে চলে যাবে। ব্যাপারটা অত কঠিন না, খুব সহজ। সেক্ষেত্রে দুইটা লিঙ্ক তৈরি করবেন, এই একটা, বুঝি নাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, নিচে নিচে থাকবে কিন্তু ফুল স্ক্রিন। এখানে ওরকম কোনো ক্লাস দেখলাম না আমি। যদি করতে চান আপনাকে আচ্ছা সরি সরি সরি, হ্যাঁ রাইট। কই এটা বাদ দিয়ে দিছি নাকি? হ্যাঁ কন্ট্রোল জেড দে। জাস্ট এখানে বিটিএন গ্রুপ এটাকে ভার্টিক্যাল করে ফেলেন, জাস্ট ভার্টিক্যালটা অ্যাড করেন। কাজ করে? কাজ তো করার কথা। এটা একটু বাদ দিয়ে তো দেখি কি অবস্থা। নিচে নিচে হচ্ছে, অ্যাড করলে পাশাপাশি থাকতেছে। জাস্টিফাইডটা জোর করে পাশাপাশি নিয়ে আসতেছে। আচ্ছা সমস্যা নাই, টেনশনে কিছু নাই, আপনি যদি করতে চান করা যাবে। এখানে ভার্টিক্যাল করলেন তো, এখানে আরেকটা ক্লাস অ্যাড করেন, সাপোজ ফুল উইথ। কি ক্লাস অ্যাড করলেন? ফুল উইথ ক্লাস অ্যাড করলেন। ফুল উইথ ক্লাস অ্যাড করে এবার সিএসএস এ স্টাইল করে 100% করে ফেলেন। সমস্যা আছে? সমস্যা আছে? আরেকটা বিষয়, আমরা একটা বাটনকে ফুল স্ক্রিন কেমনে করে এটা দেখছিলাম, মনে আছে? বাটনকে ফুল স্ক্রিন কোন ক্লাস দিয়ে? বাটনেরই একটা ক্লাস দেখেছিলাম এগুলোর সাথে, মনে নেই? বিটিএন প্রাইমারি, বিটিএন ডিফল্ট এগুলোর সাথেই দেখেছিলাম যে ফুল স্ক্রিন করা যায় একটা বাটনকে। ভুলে গেছেন? আমি ভুলে গেছি। আচ্ছা একটু দেখে আসি, বাট করা যায়। একটু ব্যাকে ফিরে আসি, সিএসএস এ যাই। একটা ক্লাস ছিল এখানে বাটন, ওটা তো সিএসএস এ, সিএসএস এর কথা বলি নাই, বলছি একটা ক্লাস অ্যাড করতে হবে। একটু বাটনস দেখছিলাম সম্ভবত, এই যে রাইট। আচ্ছা এটার নাম কি? বিটিএন ব্লক। নাম কি? বিটিএন ব্লক। তারপরে এটা ভার্টিক্যাল করলেন ঠিকই, প্লাস পাশাপাশি একটা ক্লাস অ্যাড করলেন বিটিএন ব্লক। এটা এখানে না, এখানে হয় কি না দেখেন, হচ্ছে না? এই দুটাতে নর্মালি ভার্টিক্যাল না করলে হচ্ছে, তাহলে আর কি সিএসএস দিয়ে ফুল উইথ করে নিতে হবে।
ঠিক আছে, ফুল উইথ নামে একটা ক্লাস ইউজ করবেন, পরে মানে ডিসপ্লে ব্লক করে উইথ 100% করে করে নিতে হবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম ওইখানে চলে যাই। আচ্ছা, ইনপুট জিনিসগুলো দেখছিলাম আমরা ঠিক আগের চ্যাপ্টারে। ইনপুটগুলো দেখছিলাম যে ইনপুট কিভাবে করে, এখানে জাস্ট এক্সট্রা কিছু অ্যাড হয়েছে, যেমন এই যে এখানে কোনটা, এটা এটা কোনটা, এটা ও আচ্ছা সরি, মিস করে গেছে। আচ্ছা, কমেন্ট করে নি তাহলে। আগের মতোই সিস্টেম, দুইটা লিঙ্ক তৈরি করতে হবে, এই একটা লিঙ্ক, এই আরেকটা লিঙ্ক, দুইটাতে হ্যাশ দেন, দুইটাতে একই ক্লাস দেন। ক্লাস ইকুয়াল সাপোজ বিটিএন, বিটিএন প্রাইমারি। ওকে, উপরেরটাতে লেখেন ক্লিক হেয়ার, নিচেরটাতে শুধুমাত্র একটা আইকন কল করেন, আই ডট এফ এফ স্প্যান ডট ক্যারেট করেন, এরপরে ইউএল করেন, কিছু এলআই করেন। মানে আমাদের মাথায় এরকমই আসার কথা, যদি আমরা নর্মালি ড্রপ ডাউন বানাইতে পারি, আসার কথা যেহেতু দুইটা বাটন হবে, একটা হবে শুধু আইকন, একটা কি শুধু লেখা। তো এখানে ভিতরে লিখেন সাপোজ ড্রপ ডাউন। আচ্ছা, লেখার পরে যেটা করতে হবে, বাইরে কি করতে হবে, কিসের মধ্যে রাখতে হবে, ড্রপ ডাউন, এই তো। কি ব্যাপার, আচ্ছা এবার কোনটাতে ক্লিক করলে নামবে তার আগে এখানে একটা ক্লাস অ্যাড করেন, ড্রপ ডাউন মেনু। কোনটাতে ক্লিক করে করলে নামাইতে চাচ্ছে, এইটাতে ডাটা টগল ড্রপ ডাউন। আচ্ছা, কিছু প্রবলেম হয় কিনা দেখেন, মাঝখানে একটা স্পেস তৈরি হয়েছে। এবার যদি আমি এই দুইটাকে কিসের মধ্যে রাখি, বিটিএন গ্রুপের মধ্যে রাখি, দেখেন কাজ করে কিনা। কাজ করে, বাট আমরা যেভাবে করার কথা ওইভাবেই করছি, মানে নর্মালি যেভাবে করছিলাম এর আগে। সেক্ষেত্রে সমস্যাটা কেন হয়েছে সেটা আগে বুঝাই। এই লিঙ্কটার ঠিক পরে যদি কোনো ইউএল থাকে ঠিক সেটাই নামবে, কিন্তু এর পরে কোনো ইউএল আছে, আছে কোনো ইউএল এর বাইরে আছে, মানে এটা একটা ডিভের ভিতরে তার বাইরে আছে, কিন্তু ওইটা এমনভাবে সিএসএস এ কল করা যে যেটাতে ক্লিক করবে তার ঠিক পরে যদি কোনো ইউএলএল থাকে সেটাই কি শো করবে। তো আমরা চিন্তা করতে পারি যদি আমরা এইভাবে করি তাও কি কাজ করবে, তাও কি কাজ করবে দেখেন তো। কিন্তু সমস্যাটা একটু অন্যরকম, ক্লিক করেন, আচ্ছা এটা না, একটু উপরে যাই, উপরে উপরে যাই, একটু উপরে আর উপরে। একটু খেয়াল করেন ওরা কিভাবে করছে, ইউএলএল নিছে বাটন, ও রাইট, না তাহলে আমি অন্যটা মনে করছিলাম, সেম ভাবেই করছে। আচ্ছা, তাহলে এইভাবেই করতে হবে, ঠিক আছে। বাট আমি একটা জায়গায় দেখছিলাম এটা বাইরে হয়, সমস্যা নাই, যেভাবে করতে চাইছিলাম আমরা ওইভাবে করলে হয়ে যাবে। শুধুমাত্র কি সিস্টেম যেরকম লিংকের পরে ইউএলগুলো থাকতে হবে ওইভাবেই রাখবেন বিটিএন গ্রুপের ভিতরে। আচ্ছা, এবার নিচে আসি। আচ্ছা, এগুলা ইনপুট গ্রুপটা আমাদের খুব একটা লাগবে না, ইনপুট গ্রুপটা আমরা আগেও দেখছি ঠিক আগের চ্যাপ্টারে সিএসএস এ, যে পাশাপাশি রাখবো প্লাস এখানে কি একটা আইকন শো করাবো, দেখছিলাম না। এখানে কি একটু ডিফারেন্স আছে, জাস্ট
নিচে আসেন, এখানে দেখেন আপনার একটা চেক বক্স আছে, একটা কি রেডিও আছে। তো সেম ভাবে এই দুইটাকে কিসের মধ্যে রাখতে হবে? কলাম কলাম করে রাখতে হবে। কলাম, এই যে কল AG6, কল AG6 শেষ, আবার কল AG6 হাফ অফ। আচ্ছা হাফ অফ করছে, ঠিক আছে। কপি করি, কনফিউজড যে এখানে এক্সট্রা কিছু অ্যাড করছে কিনা। বাসায় গিয়ে সিএসএস গুলা প্র্যাকটিস করছিলেন? আচ্ছা প্রবলেম দেখতেছি, প্র্যাকটিস করছিলেন কিনা সবাই? করেন নাই এরকম কয়জন আছে? আপনারা দুধ ভাত মাত্র 4 জন আছেন যারা প্র্যাকটিস করেন, বাকিরা কিছু জিজ্ঞেস করলে পারবেন? প্র্যাকটিস তো করছেন, কিছু জিজ্ঞেস করলে পারবেন? কোনো ডিফারেন্স নাই, জাস্ট কি একই রকম। ইনপুট গ্রুপের মধ্যে ইনপুট গ্রুপ অ্যাড অন, আগে আমরা ইউজ করছিলাম একটা লেখা, সেখানে কি অ্যাড করছে? ইনপুট অ্যাড করছে। আচ্ছা একটু নিচে আসি। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, সমান মনে হচ্ছে? মনে হচ্ছে সমান? একটু ছোট বড় মনে হচ্ছে না সমান মনে হচ্ছে? দেখেন আমার স্ক্রিন থেকে ছোট বড় লাগতেছে। আচ্ছা এই জিনিসটা যদি করতে চান আপনি, নর্মালি কিছুক্ষণ আগে আমরা ইনপুট গ্রুপ, সরি বিটিএন গ্রুপ দিয়ে করছিলাম, এগুলা কি বাটন বিটিএন এগুলা? সেক্ষেত্রে বিটিএন গ্রুপ যদি না হয় তখন কি অ্যাড করতে হয়? ইনপুট গ্রুপ অ্যাড করতে হয়। আচ্ছা আমরা একটু নিজেরা করি, এখান থেকে কপি না করে নিজেরা করি। প্রথমত আমরা গত ক্লাসে দেখছিলাম ফর্ম বানাইতে হয় কিভাবে। ফর্ম, যদি একটা ইনপুট আমরা কল করি আর সেটা ফুল স্ক্রিন রাখতে চাই, সেখানে কি কি ক্লাস অ্যাড করতে হয়? ইনপুট, আপনি বলেন, আপনি পিছনে। ফুল স্ক্রিন, কারো কোনো দ্বিমত আছে? কারো একমত নাই, দ্বিমত নেই? একমত আছেন কজন? জাস্ট একজন একমত। আচ্ছা রিলোড দেন। আচ্ছা এখানে আমি এটার সাথে প্লাস ওই গো অ্যাড করি, গো। দেখেন কেমন শো করে, এটা ফুল স্ক্রিন, এ হচ্ছে গো। যদি পাশাপাশি রাখতে চাই সেক্ষেত্রে এইটা একটু খেয়াল করেন, এতটুকু, মানে পুরোটুকু খেয়াল করার দরকার না, আমরা জাস্ট এতটুকু করার জন্য নিচেরটুকু একটু খেয়াল করি। করার পর এখানে দেখেন কি ইনপুট গ্রুপ অ্যাড করা হয়েছে, মানে এখানে কোনো ফর্ম কন্ট্রোল অ্যাড করে ফুল স্ক্রিন করা হয়েছে, তারপর কি ইনপুট গ্রুপ বিটিএন ইউজ করা হয়েছে। আচ্ছা ইনপুট গ্রুপ বিটিএন নতুন দেখতেছি, যাই হোক এখানে ইউজ করলাম ফর্ম কন্ট্রোল। আর ঠিক আগের মতো যদি আমরা ইউজ করি ইনপুট গ্রুপ অ্যাড অন, এখানে যদি অ্যাট দ্য রেট ইউজ করি, ইউজ করি অ্যাট দ্য রেট, রিলোড দেন, কীভাবে আসতেছে নিচে নিচে। যদি জিনিসটাকে আপনি একটা ক্লাসের মধ্যে রাখেন, সাপোজ ইনপুট গ্রুপ, আসছে পাশাপাশি, ওকে। এই জিনিসটা যদি কোনো একটা বাটন হয় যে ক্লিক করা যাবে, কি করা যাবে? ক্লিক করা যাবে, সেক্ষেত্রে এই ইনপুট গ্রুপ অ্যাড অনটাকে চেঞ্জ করে কি করে দিবেন? বিটিএন করে দিবেন, আর এখানে ওই বাটনটা অ্যাড করবেন, মানে লেখা অ্যাড করেন। এখন কি অ্যাড করতে চান আপনি? কি অ্যাড করতে চান? আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখার আছে, আমরা তো তখন ডিভ ইউজ করছি, কিন্তু এটা যদি বাটন হয় মানে ক্লিক করব, লাভ কি? ক্লিক করে লাভ কি? সাবমিট তো করতে হবে, তাই না? সেক্ষেত্রে এখানে একটু তাকান, দেখেন এটিকে আসলে কোনো ডিভের, সরি হ্যাঁ রাইট, কই যেন দেখলাম, এটা কি কোনো ডিভের মধ্যে রাখা হয়েছে? কিসের মধ্যে? স্প্যানের মধ্যে। ডিভের মধ্যে রাখা হয় নাই কেন?
এক্সট্রা জায়গা নিবে না, এজন্যই কি স্প্যানের মধ্যে রাখবো। আচ্ছা ডিভের মধ্যে রাখা আমরা একটা বাটন তৈরি করি ভিতরে, ইনপুট সাবমিট, মানে এটা তো সাবমিট করবো আমরা, ফর্মের কাজে কি কিছু একটা লিখে সাবমিট করা, বাটন না করে ইনপুট ইউজ করলাম, ইনপুট টাইপ সাবমিট, এখানে ভ্যালু লিখলাম আমি সাবমিট। ঠিক আছে, একটা ক্লাস ইউজ করলাম বিটিএন প্রাইমারি। দেখেন তো কি হয়, কোনো সমস্যা আছে? তাহলে আমরা স্প্যান কেন ইউজ করব? রাইট, মানে ইনপুট গ্রুপ যখন দেওয়া হচ্ছে অটোমেটিক্যালি কি পাশাপাশি জোর করে নিয়ে আসতেছে। ঠিক আছে, কিন্তু আমাদের এমনভাবে করতে হবে যাতে করে ইনপুটটা যদি ছোট হয় তারপরে নিচে নিচে যাতে না নামে, পাশাপাশিই থাকে। এজন্যই কি করব, ডিভটাকে আরেকবার বলতেছি যাতে বুঝেন, ডিভের কাজ কি, এরপরে কিছু থাকলে বাকি কিছু থাকলে নিচে নেমে যাও। আমি চাচ্ছি নর্মালি যদি কোনো প্রবলেম হয়ও বা ইনপুটটা ছোট হয়ে যায় তাও কি যাতে নিচে না নামে, এজন্যই কি করব স্প্যানের মধ্যে রাখবো। ব্যাপারটা অনেক চিন্তা ভাবনার বিষয়। দেখতেছি ডিপ দিলেও কাজ করে, তাহলে স্প্যান কেন ইউজ করব? একটু চিন্তা করে তারপর বাইর করে বুঝতে পারবেন। রিলোড দেন, দেখেন কোনো চেঞ্জ নাই। ওকে, আচ্ছা নিচে চলে আসি, এখানে দেখেন এই যে আবার ড্রপডাউনগুলো একই সিস্টেম, জাস্ট এখানে ইনপুট গ্রুপ বাটন রাখবেন, বাটনের মধ্যে কি ড্রপডাউনটা তৈরি করবেন। আচ্ছা আমরা ইম্পর্টেন্ট জায়গায় এখনো আসি নাই, অনেকক্ষণ টাইম নষ্ট করলাম। আমরা চলে আসি ইতে ন্যাভিগেশনে। এটাই আমাদের একটা ডিজাইন করতে গেলে সবচেয়ে বেশি কাজে লাগবে। ন্যাভিগেশন, ন্যাপস। প্রথমত দেখেন ট্যাবস, ন্যাভিগেশনের মধ্যে ট্যাবস, এরকম বিভিন্ন ধরনের ট্যাব দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে, যে ক্লিক করলে কি কন্টেন্ট চেঞ্জ হয়। কি হয়? কন্টেন্ট চেঞ্জ হয়। আচ্ছা, তো কন্টেন্ট চেঞ্জ হয় এটা পরে করতেছে, ওটা অন্য কাজ। আপাতত মেনুটা বানায় কিভাবে ট্যাবের, ওটা দেখাচ্ছি। যারা দেখেন নাই তাদেরকে আগে দেখায় নিয়ে আসি। এটা আসুক, যখন করব তখন নিজেরা দেখতে পারবেন। আচ্ছা আমি কিছু মেনু তৈরি করি, মনে করেন মেনু তৈরি করার সিস্টেম কি ইউএল এলআই 4টা বা 5টা নেন, এইচরেফ হ্যাশ হোম লিখেন, অ্যাবাউট আস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট আস। ওকে, এই যে জিনিসটা, এইটার মধ্যে কিছু ক্লাস অ্যাড করার মাধ্যমে দেখবেন অটোমেটিক মেনু তৈরি হয়ে গেছে। কিরকম? অনেক, মানে এই ক্লাসগুলোর অনেকগুলা আছে, মানে ক্লাসিফিকেশন আছে। যেমন কি ধরনের চান আপনি মেনু, এরকম চান নাকি এরকম চান? যদি এরকম চান সেক্ষেত্রে ক্লাস অ্যাড করতে হবে ন্যাভ ট্যাবস। কি ক্লাস? ন্যাভ ট্যাবস। আর যদি এরকম চান তাহলে ইউজ করতে হবে ন্যাভ পিলস। আচ্ছা আমরা ট্যাবস দিয়ে করি, এখানে ক্লাস অ্যাড করেন সরি ন্যাভ ট্যাবস। এই ন্যাভের কাজ কি? পাশাপাশি নিয়ে আসবে, প্লাস একটা প্যাডিং কাজ করাবে। আর এইটার কাজ কি? ন্যাভ ট্যাবস এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা, বর্ডারটা এগুলো নিয়ন্ত্রণ করবে। শুধু ন্যাভ দিলেই কি আসে? পাশাপাশি প্যাডিং পাইছে, প্যাডিং স্টাইল পাইছে। যখন আমরা ন্যাভ ট্যাবস ইউজ করব তখন কি পাশাপাশি চলে আসবে। আর দেখেন কিরকম পাইছে। আচ্ছা এখন যদি আমি কোনো একটা স্পেসিফিক এটাকে একটা ক্লাস অ্যাড করি, অ্যাক্টিভ, কি ক্লাস? অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড করি, দেখেন ওটা অ্যাক্টিভ হয়ে থাকবে। কি হয়ে আছে? অ্যাক্টিভ হয়ে আছে। যদি আমি এই ক্লাসটা এখানে অ্যাড না করে এখানে অ্যাড করতাম তাহলে কোনটা অ্যাক্টিভ হয়ে থাকতো? এটা। একটু খেয়াল করেন, আমি যখন মাউস নিয়ে যাচ্ছি এটা কার্সর পয়েন্টার হচ্ছে না, কিন্তু এগুলো নিলে কার্সর, কেউ কি বলতে পারবেন কার্সর পয়েন্টার কেন হচ্ছে না?
না না না, মানে কার্সর পয়েন্টার কিভাবে হচ্ছে, সিএসএস এ কেমনে করে সেটা জানতে চাই নাই, কেন কার্সর পয়েন্টার হচ্ছে না? লিংক করা হয় নাই? লিংক করা হয় নাই? আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যদি আমি হ্যাশ না দিয়ে অন্য কিছু দিতাম, কি দিতাম, অন্য কিছু দিতাম, দেখেন তো, তারপরও কি সেম থাকতেছে। লিঙ্কটা ফ্যাক্ট না, ফ্যাক্ট কি, অ্যাক্টিভ ক্লাসটা। এখানে আমি হ্যাশ দিতেছি না কি লিঙ্ক দিতেছি এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট কি, এটা তো ঢুকাই আছে, মানে বুঝাবে এই পেজে আছি আমরা, সো এই পেজে তো ক্লিক করার কিছু নাই। এখানে হ্যাশ দেই আর যাই দেই না কেন, মেইনলি কাজ করতেছে কিসের মাধ্যমে, অ্যাক্টিভ ক্লাসটার মাধ্যমে। যেটাতে আমরা অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করবো ওটাতে কার্সরটা নর্মাল হয়ে যাবে, পয়েন্টার আর থাকবে না। বুঝতে পারছি? ওকে, এখন যদি এখানে এটা চেঞ্জ করে দিতাম পিলস, বুঝতেই পারতেছি কি হবে, নীল হয়ে গেছে, একটু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এটা বেশি সুন্দর না আগেরটা? আগেরটা একটু বেশি স্মার্ট, আগেরটা একটু বেশি স্মার্ট, দেখেন। আচ্ছা, কোনটা স্মার্ট কোনটা কি এটা তো ফ্যাক্ট না, আমরা ডিজাইন করার সময় তো ডিজাইন চেঞ্জ করতেই হবে। হুম, মাঝখানে মাঝখানে ওকে, মাঝখানে যদি আনতে চাই তাহলে আমাদের সিএসএস ইউজ করতে হবে। এখানে এমন কোনো ক্লাস নাই যে অটোমেটিক মাঝখানে চলে আসবে। লিস্ট ইন লাইন, এটা তো ফ্লোট লেফট করা, যতক্ষণ ফ্লোট লেফট করা থাকবে ততক্ষণ কোনো কিছু মাঝখানে আসবে না। হ্যাঁ, এগুলো পাশাপাশি আসছে ফ্লোট লেফটের কারণে, ঠিক আছে। টেক্সট সেন্টার, টেক্সট ইন লাইন, ও টেক্সট ইন লাইন তো আছে, টেক্সট সেন্টার করেন। যতক্ষণ ফ্লোট লেফট করা থাকবে ততক্ষণ কি কোনো কিছুকে মাঝখানে আনা যাবে না, যেহেতু ফ্লোট লেফটই আছে, সো আমাদের সিএসএস দিয়ে জিনিসটাকে মাঝখানে আনতে হবে। হ্যাঁ, স্টাইল চেঞ্জ করা যাবে। আমরা স্টাইল চেঞ্জ করবো, আমরা যখন একটা পিএইচডি থেকে ফুল একটা কমপ্লিট ডিজাইন তৈরি করবো তখন স্টাইল চেঞ্জ করা দেখাবো আমি, সমস্যা নেই। হুম হুম, আচ্ছা, এক কথা অ্যান্সার দিয়ে দিই, সবাই একটু খেয়াল করেন। যদি আপনি মাঝখানে তৈরি করতে চান মেনুটা, তাহলে এখানে আর এগুলো ইউজ করবেন না, এখানে টেক্সট সেন্টার ইউজ করবেন, লিস্ট ইনলাইন ইউজ করবেন, ঠিক আছে। জাস্ট সিএসএস দিয়ে এটাকে স্টাইল করে নেবেন। আমাকে বুঝাতে পারছি? সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ড প্যাডিং ট্যাডিং হাবি জাবি দিয়ে নেবেন, বাট মাঝখানে কিন্তু আসছে, পাশাপাশিও আছে। সমস্যা আছে? ওকে, আর যদি নিচে নিচে চান এরকম, আচ্ছা আমরা ক্লাসগুলো আগের মতো করে ফেলি। ন্যাপ ট্যাব সি রাখলাম, একটা এক্সট্রা ক্লাস অ্যাড করেন, ন্যাপ স্ট্যাকড। কিরকম আসছে? নিচে নিচে, কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, লাগতেছে না? তখনই সুন্দর লাগবে যখন ট্যাবস না হয়ে পিলস হবে। কি ঠিক আছে এবার? বুঝি নাই। আগেরটাই সুন্দর, কিন্তু মাঝে মধ্যে দরকার হইতে পারে আপনার, ঠিক আছে, মাঝে মধ্যে আপনার দরকার হইতে পারে। এই জাস্ট একটা এক্সট্রা ক্লাস এড করতে হবে। কোনটা কোনটা? আমি শুনি না, কমায় দেন। এই তো চাচ্ছেন ফুল স্ক্রিন হবে না, কমান। কলএমডি 3 দেন, মানে 12/3 করেন টোটাল স্ক্রিনের, 12/3 থাকবে, ঠিক আছে। ওকে, নিচে যান,
জাস্টিফাইড মানে ফুল স্ক্রিন, এটা দেখাচ্ছি না, জাস্ট এটা ক্লাস সেট করতে এক্সট্রা ন্যাপ জাস্টিফাইড, তাহলে ফুল স্ক্রিন জুড়ে হবে। আচ্ছা নিচে আসেন, পিস তো দেখালাম, কিছু একটা ডিসেবল করে রাখতে পারবেন ডিসেবল ক্লাসের মাধ্যমে। আচ্ছা আপনি এখন একটা ট্যাবের মধ্যে আবার ড্রপ ডাউন যদি তৈরি করতে চান, এই যে ট্যাব, এগুলো বাদ দিই, এগুলোর মধ্যে আপনি যে কোনো একটাতে কি করতে চান, ড্রপ ডাউন করতে চান। কি করবেন, সাপোজ পোর্টফোলিও, এটাতে আমি, এটাতে না, সাপোজ অ্যাবাউট আস, এটাতে আমরা ড্রপ ডাউন তৈরি করতে চাই। অ্যাজ ইউজুয়াল সিস্টেম, এটার আগে এইটার, আচ্ছা এটা বলতেছেন। আচ্ছা ইউএল এলাই কয়টা, ধরেন 5টা, এ এইচ রেফ হ্যাশ সাব মেনু, এরপর বুঝি নাই। আচ্ছা মনে করেন, মানে আমরা একটু মনে করার ট্রাই করি, আমরা কোথায় কোথায় কি অ্যাড করছিলাম। আমরা বাইরে একটা ড্রপ ডাউন ক্লাস অ্যাড করছিলাম, ভিতরে কি অ্যাড করছিলাম, ড্রপ ডাউন মেনু। সো ভিতরেরটাতে ড্রপ ডাউন মেনু ক্লাস অ্যাড করেন, এরপর এর মধ্যে ডাটা টোগল অ্যাড করছিলাম, ড্রপ ডাউন, তারপর বাইরে একটা ডিভ নিয়েছিলাম তাই না, ডিভ না নিয়ে এই জায়গায় একটা ক্লাস সেট করেন, রিলোড দেন, কাজ করে, কাজ করতেছে, আচ্ছা করতেছে। প্লাস এখানে একটা ক্যারেট অ্যাড করে দেন, তাহলে আমাদের ডিভ নাও লাগছে, ডিভ নাও লাগে নাই। হ্যাঁ আপনি কিছু বলতেছিলেন মনে হয়, হ্যাঁ কিছু একটা বলতে গিয়ে থেমে গেছিলেন, আচ্ছা ভুলে গেছেন মনে হয়, যাই হোক পাতেন। হ্যাঁ গেলাম, না না অ্যাক্টিভ মানে তো ক্লিক করলে অ্যাক্টিভ হবে এমন না, এটা দ্বারা বুঝাইতেছে আমরা এই পেজে আসি, আমরা এই পেজে আসি, বুঝতে পারছি। এই এখানে ক্লিক করলে তো আর এই পেজে যাচ্ছে না, যাচ্ছে তাই না, একই পেজে তো আছে। আচ্ছা নিচে আসেন, ন্যাপ পিসের ক্ষেত্রেও সেম, ন্যাপ পিসের ক্ষেত্রেও যারা বুঝেন না কাইন্ডলি আমাকে বলবেন, আমি বুঝি নাই, অ্যাটলিস্ট সান্ত্বনা বানিয়ে দিতে পারবো। আচ্ছা এখন মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে হেডারের মধ্যে ফার্স্টে লোগো থাকে, পরে মেনু থাকে, পরে ডান পাশে একটা সার্চের অপশন থাকে, সেটাই করে দেখাইছে তারা, সেটা কি করছে এখানে করছে। আচ্ছা এটা করাটা আহামরি কিছু না, 3টা আলাদা আলাদা কলাম নিতে হবে, ফার্স্ট কলামে একটা মেনু লোগো রাখবেন, দ্বিতীয় কলামে কিছু মেনু রাখবেন, তৃতীয় কলামে সার্চ রাখবেন। আমার মনে হচ্ছে না এটা দেখানো লাগবে, লাগবে তারপরে দেখাই। আপনি ফার্স্ট চাচ্ছেন একটা লোগো শো করবে, তা আমি প্র্যাকটিক্যালি করে দেখাই। সাপোজ হেডার এরিয়া, এটা হচ্ছে আমাদের হেডার এরিয়া, প্রথমে একটা লোগো থাকবে। তো লোগো তৈরি করার জন্য আমরা বুঝতেছি কলাম বানাইতে হবে, কিন্তু কলাম বানানোর জন্য অবশ্যই কিসের মধ্যে রাখতে হবে, রাখবেন রো এর মধ্যে। আর রো তৈরি করলে আমরা কি জানি, নিচে একটা স্ক্রল বার চলে আসে, সো এটা কিসের মধ্যে রাখতে হবে, হয় কন্টেইনার আর নইলে কন্টেইনার ফ্লুইড। আমি কন্টেইনার ফ্লুইডের মধ্যে রাখি আপাতত, যাতে স্ক্রিনটা একটু বড় হয়, উইথটা একটু বেশি পায়। এইবার রো এর ভিতরে 3টা কলাম তৈরি করেন, না আচ্ছা এই রো এর ভিতরে আপনি এখন 3টা কলাম তৈরি করেন, মনে করেন লোগো খুব বেশি জায়গা খাবে, বলেন কল এমডি 2,
এটা কতটুকু জায়গা খেতে পারে? সাপোজ 8, বাকি থাকে কত? 2। ওইখানে এটা রাখলেন। আচ্ছা, এখানে 7 দেন, এখানে 3 দেন, এই তো। আচ্ছা, এখানে লিখেন আপনি H1 লোগো, ইমেজ না দিয়ে আমরা H1 দিলাম। এখানে একটা মেনু বানাচ্ছি আমরা, তো মেনু বানানোর জন্য কি করতে হবে? ইউএল একটা কাজ করেন, একটা ডিভ নেন, nav ডট মেইন মেনু, তার ভিতরে ইউএল এলআই কয়টা? সাপোজ 4টা, এ href হ্যাশ হোম, সার্ভিসেস 4টা করলাম আমি। ওকে, আচ্ছা এখানে কি ক্লাস অ্যাড করতে পারি? সাপোজ এখানে আমি ক্লাস অ্যাড করলাম nav পিলস। এইখানে একটা সার্চের অপশন তৈরি করে একটা ফর্ম থাকবে। ফর্মের ভিতরে কি থাকবে? ইনপুট থাকবে, ইনপুটের ক্লাস থাকবে ফর্ম কন্ট্রোল, এই তো। টাইপ দেন টেক্সট, এর ঠিক পরে ইনপুট টাইপ সাবমিট থাকবে, ভ্যালু থাকবে সাবমিট বা সার্চ। কেউ কিছু বলতেছেন? আচ্ছা, এখন দুইটা, এগুলো তো নিচে নিচে নামবে, পাশাপাশি রাখবো কিভাবে? ইনপুট গ্রুপের মধ্যে রাখেন। আচ্ছা, এবার রিলোড দেন একটা, দেখেন এই হচ্ছে আমাদের লোগো, এই হচ্ছে আমাদের মেনু, এই হচ্ছে আমাদের কি সার্চ অপশন। এগুলো নিচে নিচে নামছে কেন? জায়গা পায় নাই। সো এটারে করে দেন 5, এটারে করে দেন কি 5, তারপরও কি পায় নাই, কারণ এখানে মনে হয় একটা ক্লাস সেট করতে হবে, btn কি ইনপুট গ্রুপ btn, এরকম এরকম এরকম। আচ্ছা, এরকম না, এটা নর্মালি থাকবে। এখানে একটা বাটনের ক্লাস অ্যাড করেন btn প্রাইমারি, এই টাইপের কিছু। এইটার বাইরে একটা ক্লাস অ্যাড করবেন, মানে স্প্যানের মধ্যে btn ইনপুট গ্রুপ btn, রাইট। আগের ছোট ছোট জিনিসগুলো যদি মনে থাকে এই বড় জিনিসটা, তাহলে মিলাইতে পারবেন, আদারওয়াইজ মেলানো যাবে না। এবার রিলোড দেন। আচ্ছা, এবার মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে, এবার 2 করে দেন, এটাকে করে দেন 8, ঠিক আছে। এবার জাস্ট কি কোন জিনিসটাকে স্টাইল করতে হবে? এটাকেই তো, এটাকে স্টাইল করতে হবে, এটাকে সিএসএস দিয়ে খুব সুন্দর মতো স্টাইল করে নিতে হবে। মনে থাকবে? পারবো? আর একটু বড় ছোট করতে পারবো। ওকে, আচ্ছা এখানে একটু খেয়াল করেন, নেভার ফিক্সড টপ নামে একটা ক্লাস আছে, অ্যাপ্লাই করার দরকার নেই, একটু চিন্তা করেন এটা কি হইতে পারে। আচ্ছা, কিছু কন্টেন্ট অ্যাড করি আমরা, কন্টেন্ট এরিয়া। এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি, মানে মেইনলি একটা স্ক্রল বার তৈরি করবো, দেখি ফিক্স থাকে কিনা। নর্মালি তো ফিক্স থাকে না, থাকে। আচ্ছা, আরো কিছু কন্টেন্ট দিয়ে এইখানে একটা ক্লাস সেট করেন, কোথায়?
ক্লাসের নামটা কি? এরকম এরকম দেখেন, এখানে তাকান। আমরা কি ইউজ করছিলাম? ওটা না, ওটা না, আমরা তখন ইউজ করছিলাম নেভ, নেভ ট্যাপস, তারপর কি ইউজ করছিলাম? কিন্তু ওই জিনিসটা কোন ট্যাগের মধ্যে ইউজ করছিলাম? ক্লাসগুলা, ক্লাসগুলা কোথায় ইউজ করছিলাম? আপনি বলেন, নেভ, নেভ ট্যাপস কোন ট্যাগের মধ্যে ইউজ করছিলাম ক্লাসগুলা? ইউএল এ। এটা কি ইউএল? ইউএল, রাইট। সো আপনি ওইটা যে মানে ন্যাপ পিলস, ন্যাপ ট্যাবস যেটা করছেন ওটা মেনু বানানোর জন্য না, ওটা হচ্ছে ট্যাব বানানোর জন্য। কিসের জন্য? ট্যাব বানানোর জন্য। ট্যাব মানে হচ্ছে ক্লিক করলে দেখবেন কন্টেন্ট চেঞ্জ হয়, অন্য কোনো পেজে যায় না। আর যদি মেনু বানাইতে চান তখন যেটা করতে হবে আপনাকে, ন্যাভ বার ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ন্যাভ বার ইউজ করতে হবে। আচ্ছা, এইটাতে ইউজ করেন ন্যাভ বার, ন্যাভ। এবার রিলোড দেন, একটা একটু চেঞ্জ আসছে আর কি। আচ্ছা যাই হোক, ডিফল্ট লেখেন ন্যাভ বার, ন্যাভ, ন্যাভ না, ন্যাভ বার ডিফল্ট। একটু দেখেন চারপাশে একটা কি চলে আসছে, একটা বক্স শ্যাডো চলে আসছে। এই জিনিসটা হয় যখন আপনি বাইরে, ইউএল এর বাইরে কি অ্যাড করেন। আচ্ছা, এবার এই যে ক্লাসটা, এটা এখানে অ্যাড না করে এখানে অ্যাড করেন। এবার রিলোড দেন, নিচে নামান। কিছু হচ্ছে? কারণ এখানে কি নেভ বার, আর আমরা কি লিখছি? নেভ বার অ্যাড করেন। এবার রিলোড দেন, দেখেন এটা সবসময় ফিক্সড। হুম, অলওয়েজ ফিক্সড। আর ফিক্স তো আছেই, ফুল স্ক্রিনও আছে। কি আছে? ফুল স্ক্রিন। সো আপনি যদি এটাকে ফিক্সড করতে চান তখনই কি অ্যাড করবেন? এটা অ্যাড করবেন। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার আমরা যে করে যখন শিখবো, কি শিখবো? যে করে তখন একটা কাজ করব, যে একটা স্পেসিফিক দূরত্ব অতিক্রম করলেই এই ক্লাসটা অটো অ্যাড হয়ে যাবে, অটোমেটিক এই ক্লাসটা অ্যাড হয়ে যাবে, তখনই কি ফিক্সড হয়ে যাবে। আবার যখন উপর উঠাবো ক্লাসটা আবার কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে, আর থাকবে না। বুঝতে পারছি? ওকে, কিন্তু যদি নর্মালি এটা অ্যাড করে রাখেন তাহলে কি সমস্যাটা হবে? এটা প্রথম থেকেই ফিক্সড থাকবে, একদম প্রথম থেকেই। ওকে, তাহলে এটা দরকার আছে আপাতত আমাদের। যদি এমন হইতো যে এটা বুটস্ট্র্যাপের মধ্যে এই সিস্টেমটা আছে তাহলে ভালো হইতো না? ভালো হইতো। একটা কাজ করেন, এখানে যান, যাওয়ার পরে দেখেন এখানে কোনো সিস্টেম আছে কিনা ওরকম কন্টেইনার। আচ্ছা, এটা গুগলে সার্চ দিয়ে যদি দেখি যে করে ইউজ করা লাগতেছে তাহলে দেখাবো না। না, ওটা দেখছি, স্ক্রল স্পাই দেখছি, বাট এখানে আছে কিনা, এখানে এখানে নাই মনে হয়। স্ক্রল স্পাই ইউজ করতে হলে তো আবার যে করে লাগবে, তাই না? যে করে লাগলে আর দেখাবো না এখন। আর যে করে না শিখে তার যে করে কাজ করে দিতে পারি না। আচ্ছা, নিচে আসেন। ফিক্স টু বটম পড়ে বোঝা যাচ্ছে কি এটা নিচে ফিক্স থাকবে। আচ্ছা, এটা দরকার আছে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলাম, এটা একটা ওয়েবসাইটে যাই, আমাদের বরিশাল.com। আমার বাড়ি কিন্তু বরিশাল না। এই ওয়েবসাইটের ডিজাইনটা আমার খুব ভালো লাগছে, খুব ক্লিন। এটার নিচের দিকে একটু ওয়েট করতে হবে, নিচের দিকে দেখবেন একটা কিছু ফিক্সড অবস্থা থাকে, দেখেন, দেখতেছেন? ফিক্সড, এই যে লোগোটা, তারপরে এগুলো দেখা যায়, এই যে পার্টটুকু ফিক্সড। আপনি যদি এরকম ফিক্সড করে রাখতে চান কোনো একটা সেকশনকে, কি করতে হবে? ক্লাসটা অ্যাড করবেন, নেভার ফিক্সড বটম।
দেখেন নিচে। হ্যাঁ অবশ্যই কাজ করবে, কেন করবে না? আপনি যদি ন্যাব না নিয়ে অন্য কিছু তো অ্যাড করেন তাও কাজ করবে, বাট মেনলি মেনুর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। একটু নিচে আসি, ব্রেড কাম। আচ্ছা আমরা খুব কঠিন কঠিন জিনিসপত্রগুলো পার করে আসছি, এবার সহজে আসেন। ব্রেড কাম, ব্রেড কাম বলতে কি বুঝে এটা মনে রাখবেন। বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন আমরা যদি অ্যাবাউট আস পেজে যাই, পেজের একদম উপরে লেখা থাকে হোম/অ্যাবাউট আস, মানে আমরা হোম পেজ থেকে অ্যাবাউট আসে ক্লিক করে অ্যাবাউট আস পেজে আসছি। আবার আমরা যদি কন্ট্যাক্ট আস পেজে যাই তখন কি থাকে, হোম/কন্ট্যাক্ট আস, মানে বোঝা যায় আমরা কন্ট্যাক্ট আস পেজে আছি। তো এই পার্টটুকুকে বলা হয় কি, ব্রেড কাম। ব্রেড ক্রাম। আচ্ছা ব্রেড কাম তৈরি করতে হয় কিভাবে, এটাকে কমেন্ট করে রাখি। যারা খুবই চিন্তিত, কিছু বুঝতেছেন না, টেনশনের কিছু নাই, আমি যখন বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইটের ডিজাইন করে দেখাবো কোনো একটা পিএইচডি থেকে, তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা প্রথমত আমাদেরকে কিছু ইউএল এলআই নিতে হবে নাকি না? একটু তাকান এখানে, এলআই নিতে হবে প্লাস ওয়েল নিতে হবে, এই তো। কি নিতে হবে? ওয়েল। ইউএল নিলে সমস্যা আছে না, ওয়েল নিলেও কাজ করবে, ইউএল নিলেও কি কাজ করবে। তারপর একটু দেখি, ইউএল এলআই দুইটা নেন। প্রথমটার ভিতরে হোম লিখেন, দ্বিতীয়টার ভিতরে অ্যাবাউট আস লিখেন। এই ইউএল এর মধ্যে একটা ক্লাস সেট করেন, ব্রেড কাম। ব্রেড ক্রাম। দেখেন তো অ্যাড হয়েছে কিনা, হ্যাঁ স্ল্যাশ। যদি আমি এখানে ওয়েল দিতাম তাও কি কাজ করবে, কোনো ডিফারেন্স থাকবে না। বুঝতে পারছি, কাজ করিতে পারবো। আবার যদি এখানে আরেকটা জিনিস দিতাম, আরেকটা এলআই দিতাম, যে অ্যাবাউট আস এর ভিতরে আবার আমরা অন্য একটা পেজে আসছি, কোম্পানি ওভারভিউতে, তাহলে কি তার আগেও একটা স্ল্যাশ অ্যাড হবে। তো আপনি চাইলে আবার লিঙ্ক করাইতে পারবেন এগুলাকে। ahref হ্যাশ, এটা মানে হচ্ছে আপনি চাইলে ওই লিঙ্কে ক্লিক করে আবার ব্যাক করতে পারবেন। আপনি যখন অ্যাবাউট আসে ক্লিক করবেন, অ্যাবাউট আসে চলে যাবে, ফলে কি কোম্পানি ওভারভিউটা আর থাকবে না। আচ্ছা এই হলো ব্রেড ক্রাম। একটু নিচে আসেন, পেজিনেশন। এটা আমি তখন দেখাইছিলাম মনে হয়, দেখেননি তখন? কি বলে? আচ্ছা সরি, পেজিনেশন দেখেনি, আমি দেখেছিলাম বাটন গ্রুপ, বিটেন গ্রুপ দেখেছিলাম, মানে দেখা মনে হচ্ছিল একই রকম। আচ্ছা ইউএল নেন, এলআই নেন, অবশ্যই ইউএল এলআই নিতে হবে। নিয়ে সাপোজ 5টা href হ্যাশ 1, এখানে লিখে দেন 2, এখানে লিখে দেন 3, এখানে 4, এখানে 5। একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ডিভের মধ্যে পেজিনেশন ক্লাসটা বসে নেই, কিসের মধ্যে বসাইছে? ইউএল এর মধ্যে। পেজিনেশন তৈরি হয়ে গেছে। এবার একটা বিষয়, নেক্সট প্রিভিয়াস, প্রথমটা আর লাস্টেরটা, প্রথমটা আর লাস্টেরটা। প্রথমটাতে লিখবেন হচ্ছে আপনি প্রিভিয়াস, লাস্টেরটাতে লিখবেন নেক্সট। ঠিক আছে তো? কিন্তু যদি এরকম আইকন বসাইতে চান তাহলে কি দিয়ে করবেন? কি দিয়ে? এন্টাইটি দিয়ে। এন্টাইটি, এন্টাইটি কি জিনিস দেখাই নিয়ে আসি। এইচটিএমএল এন্টাইটিস দেখাইছিলাম আগে। আচ্ছা গুগলে এইচটিএমএল এন্টাইটিস লিখে একটা সার্চ দিবেন, দেখো বিশাল একটা লম্বা লিস্ট পাবেন। ডাব্লিউসি স্কুলে যাবেন না, যাবেন কোথায়?
dev.w3.org এখানে যাবেন। আচ্ছা, এখান থেকে চুজ করবেন। এখানে দেখবেন কিছু আছে, এই যে যেমন এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, তারপর হচ্ছে আপনার আরও নিচে কিছু আছে নেক্সট প্রিভিয়াস টাইপের। এই যে এরকম ইউজ করতে পারেন, এরকম ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি দেখি কোনটা সুন্দর, এটা ইউজ করি। এটা ইউজ করলাম, এখানেও এটা ইউজ করলাম, জাস্ট আর এর জায়গায় এল বসায় দিলাম। রিলোড দেন, দেখেন আসছে না? এটা তার ফন্ট সাম না যে আলাদা সিএসএস ফাইল কল করতে হবে, এটা তো এইচটিএমএল এরই ডিফল্ট। সমস্যা আছে? আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যেই পেজে আছেন ওই পেজের যে সংখ্যাটা ওটা নীল হয়ে থাকতে সুন্দর লাগবে না? জাস্ট একটা এক্সট্রা ক্লাস সেট করেন অ্যাক্টিভ। এটা কিন্তু এই পেজে আছে, এজন্য এটাতে পয়েন্টার হচ্ছে না, কিন্তু বাকিগুলোতে পয়েন্টার হচ্ছে। সমস্যা আছে? ওকে, নিচে যান। বড় ছোট করা যাবে। পেজিনেশন এলজি, পেজিনেশন এসএম, আর নর্মালি যদি পেজিনেশন লেখেন তাহলে মিডিয়াম পাবে, এমডি। নেক্সট প্রিভিয়াস, এটা ইম্পর্টেন্ট। আমরা মাঝে মধ্যে দরকার হবে 1 2 3 4 ছাড়া করার। 1 2 3 4 দিব না, কি দিব? শুধু নেক্সট আর প্রিভিয়াস থাকবে, তাও মাঝখানে, মাঝ বরাবর। সেক্ষেত্রে কিভাবে একটু খেয়াল করেন, এখানে পেজিনেশনের বদলে কি ক্লাস ইউজ করছে? পেইজার, পেজিনেশন না। মানে এই তো 1 2 এর বদলে আপনি লেখেন প্রিভিয়াস, 2 এর বদলে লেখেন নেক্সট, জাস্ট পেজিনেশনের জায়গায় লিখেন পেইজার, সে মাঝখানে চলে আসবে। সমস্যা? নিচে আসেন। আর যদি বামে ডানে নিতে চান, এটা দেখাচ্ছি না, জাস্ট এলআই এর মধ্যে একটা ক্লাস সেট করবেন প্রিভিয়াস, পরেরটার মধ্যে ক্লাস সেট করবেন নেক্সট, অটোমেটিক একটা বামে চলে যাবে আর একটা ডানে চলে যাবে। আপনি চাইলে ডিসেবল করে রাখতে পারবেন ডিসেবল ক্লাসের মাধ্যমে। আচ্ছা, ব্যাচ, এটা ওয়েব ডিজাইনে খুব একটা লাগে না, বিশেষ করে ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর সময় লাগে। আপনার কয়টা মেসেজ আসছে, এটা তো ডেভেলপমেন্ট ডাটাবেস থেকে টান দিবে যে কয়টা মেসেজ আসছে, কিন্তু সংখ্যাটা এরকম শো করার জন্য ডিজাইন করবেন কিভাবে? বাটন তো বানাচ্ছেন কি দিয়ে? বিটেন প্রাইমারি দিয়ে, তাই না? জাস্ট লেখার পরে সংখ্যাটা রাখবেন একটা ক্লাসের মধ্যে, ক্লাসের নাম কি? ব্যাচ। শেষ। কিসের মধ্যে রাখবেন? ব্যাচ ক্লাসের মধ্যে রাখবেন, ডিভের মধ্যে রাখবেন না, তাহলে নিচে নেমে যাবে, যেন স্প্যানের মধ্যে রাখবেন। এক্স্যাক্টলি এরকম। এই ডট বিটিএন প্রাইম, বিটিএন সাপোজ ডেঞ্জার, এর ভিতরে লিখছেন নোটিফিকেশনস, এখানে চাচ্ছেন একটা সংখ্যা শো করবে, স্প্যান ডট ব্যাচ, ভিতরে লেখেন 199। এই সমস্যা? তা আপনি মেনুর মধ্যে এই জিনিসটা করতে পারবেন, জাস্ট স্প্যানের মধ্যে কি করবেন? ব্যাচ ক্লাস ইউজ করে এটার ভিতরে সংখ্যাটা লিখে দেবেন। আচ্ছা, এই পার্টটুকুকে বলা হয় জাম্বোট্রন। কি বলা হয়? জাম্বোট্রন। জাম্বোট্রন বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? বিগ। আচ্ছা, জাম্বোট্রন হওয়ার জন্য কিছু শর্ত আছে। ফার্স্ট শর্ত, এটা ফুল স্ক্রিন হইতে হবে। কি হইতে হবে? ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন না হলেও চলবে, বাট শর্ত কি? ফুল স্ক্রিন হইতে হবে। সেকেন্ড শর্ত, অবশ্যই একটা বাটন থাকতে হবে, কল টু অ্যাকশন বাটন, মানে সে হেডিং পড়বে, কন্টেন্ট পড়বে, বাটনে ক্লিক করে কিনবে, এটাকে বলা হয় কল টু অ্যাকশন। মানে মেইনলি এই ধরনের সেকশনকে বলা হয় কল টু অ্যাকশন, আর শর্ট করে জাম্বোট্রন। কারো কোনো কনফিউশন আছে বা কোনো? রাইট। মানে সাপোজ আপনি বললেন ওয়েলকাম টু সফটটেক আইটি, ঠিক আছে, নিচে লিখলেন সফটটেক আইটি প্রোভাইডস দ্য বেস্ট সফটওয়্যার অফ বাংলাদেশ,
লিখা, ডান পাশে একটা বাটন রাখলেন ক্লিক হেয়ার। সে কিন্তু 2 লাইনে আইডিয়া পেয়ে গেছে সফটওয়্যারটি সম্পর্কে। তারপর কি করবে, ক্লিক হেয়ারে ক্লিক করার পরে একটা কন্ট্যাক্ট ফর্মের পেজে চলে যাবে, এখান থেকে সে কন্ট্যাক্ট করবে। ব্যাপারটা ক্লিয়ার? ওই যে সেকশনটা, একটা হেডিং আর কিছু ছোট কথা, তার সাথে একটা বাটন, কিছু পড়েই ক্লিক করার এই যে সেকশনটা, এটাকে বলা হয় কল টু অ্যাকশন সেকশন বা জাম্বোট্রন। সমস্যা আছে? আচ্ছা, তো বুটস্ট্র্যাপের জাম্বোট্রন সেকশনটা দেখতে খুবই খ্যাত, মানে খুবই বাজে, দেখতে ভালো না। তারপরও কি আমরা দেখে রাখবো যে আসলে বানাইতে হয় কিভাবে। খুব স্মার্ট লাগতেছে, এটা স্মার্ট লাগতেছে। আচ্ছা, বিভিন্ন ওয়েবসাইটে বা থিম ফরেস্টের কোনো থিমের মধ্যে যখন যাবেন, দেখবেন স্লাইডারের নিচে এই ধরনের সেকশন থাকে। সরি, স্লাইডারের নিচে না, স্লাইডারের জায়গায়, স্লাইডার যেখানে থাকার কথা ওইখানে থাকে, কিন্তু দেখতে আরো সুন্দর থাকে। বাটন এরকম থাকে না, ঠিক আছে? বাটন এরকম থাকে না, একটা ইমেজ থাকে বাম পাশে স্লাইডার টাইপের, আরো সুন্দর থাকে। মানে এটা দেখতে স্মার্ট, ঠিক আছে, ক্লিন, কিন্তু আমরা যখন কাজ করতে যাব দেখবেন এই জিনিসটা দিলে ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে না। বুঝতে পারছি? সো আমাদের একটু কাস্টম সিএসএস অ্যাড করে সুন্দর করে নিতে হবে, কারণ এত বড় যদি হয়, হেডিং হয়, এটাকে আসলে দেখতে ভালো লাগে? বা ক্লায়েন্ট কি মনে করবে এটা খুব প্রফেশনাল একটা ওয়েবসাইট হচ্ছে না? এই জন্য ক্লায়েন্ট যে ফন্ট সাইজ বলবে ওই ফন্ট সাইজ অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। বাট মেইন কথা কি, এই সেকশনটার মধ্যে একটা হেডিং থাকবে, কিছু কন্টেন্ট থাকবে, আর কি থাকবে, বাটন থাকবে। ওকে, আমরা নর্মালি করি। প্রথমত একটা হেডিং থাকবে, হেডিং এর মধ্যে লেখা থাকলো যে কন্টাক্ট ফর্ম 7, পি নিলাম, এখানে লিখলাম দ্য বেস্ট কন্টাক্ট ফর্ম প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। ওকে, এরকম কিছু কথা থাকলো। ঠিক তারপরে একটা লিঙ্ক থাকলো, লিঙ্কের মধ্যে লেখা থাকলো গেট ইট নাও। কি লেখা থাকলো? গেট ইট নাও, মানে সে পড়ছে, পড়ে তারপরে গেট ইট নাও ক্লিক করবে। তো আমরা যদি নর্মালি এভাবে লিখি এরকম শো করতেছে, কিন্তু যদি এটা একটা ক্লাসের মধ্যে রাখি, জাম্বোট্রন, কি ফন্ট সাইজগুলো বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে তো। আরেকটা বিষয়, একটু নিচে আসেন, খেয়াল করেন এখানের মধ্যে এই যে বাটনটা, আমরা এই বাটনের মধ্যে কোনো ক্লাস দিছি? আচ্ছা, এটা ক্লাস দিব, কারণ শুধুমাত্র লিঙ্ক রাখলে মানুষ ক্লিক করবে না, মনে করবে কি এটা একটা লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, এটা মনে করবে। এই জন্য বাটন রাখাটা ইম্পর্টেন্ট। ইনফো রাখতে পারেন, প্রাইমারি রাখতে পারেন, আবার ডেঞ্জার রেখেন না। এই গেট ইট নাও, ওকে, পেজ হেডার, এই ধরনের টেক্সট কোথাও দেখছেন কখনো? ওয়ার্ডপ্রেসে গেলে দেখতে পাবেন যে একটা হচ্ছে মানে ওয়েবসাইটের মেইন টাইটেল, এটা হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেলটা একটু ছোট থাকে, এটাকে স্লোগানও বলা হয়। যেমন সফটওয়্যারের স্লোগান কি? মানে ট্যাগলাইনটা কি? লেটস বিল্ড ইউর ক্যারিয়ার, দেখেন নাই? সো এখানে মনে করেন লেখা থাকলো সফটওয়্যার, এখানে লেখা থাকলো লেটস বিল্ড ইউর ক্যারিয়ার। কাজটা যদি করতে চান তাহলে আমাদের একটা ক্লাস অ্যাড করতে হবে, পেজ হেডার। তো সফটওয়্যারটা থাকতে হবে H1 এর মধ্যে, পুরাটা H1 এর মধ্যে, জাস্ট ওই স্লোগানটুকু কিসের মধ্যে, স্মল ট্যাগের মধ্যে, একটু ছোট দেখায় আর বোঝা যায় এটা হচ্ছে মেইন লোগো না, এটা হচ্ছে একটা স্লোগান। কালারটাও কিন্তু চেঞ্জ, কালার একই না, ঠিক আছে? নিচে আসে। আচ্ছা, ওই উপরের গুলো খুব একটা না লাগলেও এগুলো লাগবে, যেহেতু আপনি বুটস্ট্র্যাপ ইউজ করতেছেন, ইমেজ তো ইউজ করবেনই, করবে তো ইমেজ, ইমেজ তো ইউজ করতে হবে। সো ইমেজের মধ্যে এই ধরনের ক্লাস ইউজ করাটা দরকার হবে আমাদের। থাম্বনেল নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটার কাজ হচ্ছে চারপাশে একটা বর্ডার নিয়ে আসা। কি নিয়ে আসা? একটা বর্ডার নিয়ে আসা। আমি একটা ইমেজ নিয়ে আসি, তাহলে বুঝাতে পারবো।
নেন এটা, bluebox.jpg। আচ্ছা, এখানে একটা এ নিলাম, img নিলাম, এখানে হ্যাশ দিলাম, হচ্ছে ইমেজেস bluebox.jpg। এখানে অল্টারনেটিভ টেক্সট অ্যাড করলাম, ব্লুবক্স, যদিও ব্লু না। আচ্ছা, এখানে একটা ক্লাস অ্যাড করেন, থাম্বনেইল। কি ক্লাস? দেখেন তো কোনো চেঞ্জ আসে কিনা ইমেজের মধ্যে। কি আসছে? একটা বর্ডার আসছে। আরেকটা বিষয়, আমি এই যে মাউসটা এখানে নিয়ে যাচ্ছি, মাউসটা কই নিয়ে যাচ্ছে? এখানে নিয়ে যাচ্ছে, ক্লিক করা যাচ্ছে। এর মানে কি? হ্যাঁ, ক্লিক করা যাচ্ছে, দেখছেন? সো এর মানে হচ্ছে আমরা যখন এটাতে একটা ক্লাস অ্যাড করতেছি থাম্বনেইল, সে ডিসপ্লে ব্লক হচ্ছে, বাট উইথ 100% হচ্ছে না। কি হচ্ছে? ডিসপ্লে ব্লক হচ্ছে, কিন্তু উইথ 100% হচ্ছে না। উইথ 100% হওয়া আর ডিসপ্লে ব্লক হওয়া এক জিনিস না। ডিসপ্লে ব্লক মানে সে পুরো জায়গাটা দখল করবে, আর উইথ 100% মানে কি? সে নিজেই পুরো জায়গা জুড়ে আছে। বুঝছি? আচ্ছা, যাই হোক, এখানে আর কিছু ক্লাস আছে কিনা দেখেন। এখানে মূলত আমরা যখন থাম্বনেইল ক্লাসটা ইউজ করব, সেক্ষেত্রে মনে রাখতে হবে এটা কি রেসপন্সিভ কিনা। ইমেজটা রেসপন্সিভ? ইমেজটা রেসপন্সিভ না। ওকে, ইমেজটা রেসপন্সিভ করার জন্য আমাদের কি করতে হবে? আইএমজি রেসপন্সিভ ফাংশন ইউজ করতে হবে। এবার ছোট করেন। কি রেসপন্সিভ হচ্ছে? হচ্ছে না, এই যে ছোট হয়ে গেছে, যত টানতেছি তত বড় হচ্ছে। সো রেসপন্সিভ হয়ে গেছে অটোমেটিক। এখন রেসপন্সিভ যে হয়েছে, একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এটা তারপর এখানে ক্লিক করলে কি কি হচ্ছে? ক্লিক করা যায়, এই জন্য এটাকে কলামের মধ্যে রাখবেন। ইমেজটাকে কিসের মধ্যে রাখবেন? কলামের মধ্যে, ফলে সে পুরোটা পাবে না। যেমন ইমেজ কি আমরা নর্মালি পুরো স্ক্রিন জুড়ে ইউজ করি? ছোট একটা জায়গা জুড়ে ইউজ করি। এর জন্যই কি করবেন? কলামের মধ্যে রাখবেন। এবার দেখেন, এখানে পায় না, এখানে পায় না, 4/1 পাচ্ছে। ওকে, আরেকটা কাজ করবেন, যদি মনে হয় ফুল স্ক্রিন দরকার, আমার ইমেজটা ফুল স্ক্রিন দরকার, তখন কি করবেন? ওটাকে ফুল উইথ করার জন্য উইথ 100% করে নেবেন। আইএমজি রেসপন্সিভ মানে উইথ 100% না। এই ক্ষেত্রে আইএমজি রেসপন্সিভ মানে কি উইথ 100% বুঝাচ্ছে না। এক্ষেত্রে বুঝাচ্ছে যখন ইমেজের সাইজের কম হয়ে যাচ্ছে স্ক্রিনটা, তখন সে রেসপন্সিভ থাকতেছে ফুল স্ক্রিন। বাট যখন বেশি থাকতেছে, তখন সে নিজের সাইজই থাকতেছে। বুঝতে পারছি? ওকে, বহুত কিছু বললাম, নিচে আসি। হুম, বুঝি নাই। হ্যাঁ, কি দেখালাম? এই জন্যই বললাম এটাকে ফুল স্ক্রিন রাখতে হবে। ফুল স্ক্রিন রাখলে সে ওই 12/4 পুরাটা জুড়ে পাবে। না, ছোট বড় করলে সমস্যা হবে না। যত ছোট করবেন ছোট হবে, যত বড় করবেন বড় হবে। ওকে, এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিছে কখন ইউজ করবেন। এই যে দেখেন, এই ধরনের কলাম বানানোর সময় এগুলাতে ইউজ করবেন। আরেকটা বিষয়, আমি এখানে লিঙ্ক ইউজ না করলেই তো হয় যদি সলভ করতে চাই। আর যদি লিঙ্ক ইউজ করেন তাহলে 100% করে নিতে হবে, তাই না? এই যে লিঙ্ক নাই, আর এটা মূলত ইউজ করা হয় আপনার এই ধরনের কলাম তৈরি করার ক্ষেত্রে। ওকে, এই ধরনের অ্যালার্ট অ্যালার্ট বক্স দেখেছি।
আমি দেখেছিলাম বিজি কালার, মানে সরি টেক্সট বিজি, টেক্সট কালার, এগুলো দেখেছিলাম। এটা হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট অন্য জিনিস, ঠিক আছে? আচ্ছা কি দেখেছি একটু বলি। এখান থেকে দেখেছিলাম, এখান থেকে দেখেছি। আচ্ছা ওটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড, এখানে টেক্সট চেঞ্জ করা লাগে না, এখানে খালি ক্লাস দিয়ে দিলে অটোমেটিক্যালি টেক্সট আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়। যদি আপনি একটা ডিভ নেন, ডিভের ভিতর লিখছেন ওয়ার্নিং, তোমার খবর আছে। এখানে একটা ক্লাস নেন অ্যালার্ট নামে, কি নামে? অ্যালার্ট নামে। এবার রিলোড দেন, কি পাশাপাশি শো করতেছে কেন বলতে পারবেন? এটা নিচে শো করার কথা না? আমি তো কলাম নিচ্ছি তাই না? আর আমি বলছিলাম কলাম যদি রোয়ের ভিতর না রাখেন, সে নিচে কিছু পাইলেই কি টানে নিয়ে আসবে। এই যে নিচে প্যাডিং পেয়ে গেছে, এবার কি কি দরকার? কালারটা চেঞ্জ করা দরকার আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা দরকার। এখানে লিখবেন অ্যালার্ট ওয়ার্নিং। চেঞ্জ হয়েছে কালারটা? যদি আপনি দিতেন ডেঞ্জার, কালারটাও মানে এটাও লাল, এটাও মোটামুটি হালকা লাল। যদি আপনি দিতেন প্রাইমারি, দেখেন তো কিছু হয় কিনা? কিছু হয়, কারণ অ্যালার্ট প্রাইমারি বলে কিছু নাই, প্রাইমারি লেভেলের কোনো অ্যালার্ট হয় না। আচ্ছা ইনফো দেন, ইনফোটা আবার পায়। তো এখানে লিস্ট করা আছে সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, এই চারটাই কাজ করবে। নিচে আসেন, এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট বেস অ্যালার্ট, মানে ক্লিক করলে চলে যাবে। কি ক্লিক করলে চলে যাবে? জাভাস্ক্রিপ্ট বেসড মানে ওই যে বুটস্ট্র্যাপে যে ফাইলটা, ওটার উপর বেস করে আমরা এই কাজটা করতে পারবো। একটা ক্রস বাটন থাকবে, ক্লিক করলে চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা ব্যাপারটা কিভাবে করতে হয় দেখেন, মানে ওই আইকনটা, আইকনটা তো আগে আনতে হবে, ক্রসটা, ক্রসটা আনার সিস্টেম এখানের মধ্যে আপনার একটা ক্লাস ইউজ করতে হবে ক্লোজ নামে। কি নামে? ক্লোজ নামে একটা ক্লাস ইউজ করতে হবে। আচ্ছা আমি ক্লোজ নামে ক্লাস ইউজ করার আগে আপনাদের অন্য একটা জিনিস দেখাই আগে। যেমন এই যে এটা ভিতরে এন্ড টাইমস সেমিকোলন, এটা কি বলেন তো? এন্টাইটি। রিলোড দেন, কি এটা দেখেন তো? ক্রস। এইটাতে, এই জিনিসটাতে আমি একটা স্প্যানের ভিতরে রাখি, রেখে এটাতে একটা ক্লাস অ্যাড করি ক্লোজ নামে। কি নামে? ক্লোজ নামে। রিলোড দেন, এখন তো কই গেছে? ক্লিক করা যাচ্ছে, কার্সর পয়েন্টার হচ্ছে প্লাস কি টানে চলে গেছে। এন্ড ক্লিক করলে কি চলে যায় দেখেন তো? ক্লিক করলে চলে যায়? ক্লিক করলে চলে যাবে তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তা আমি কি বলছি এখনো জাভাস্ক্রিপ্ট তুমি কাজ করো? বলি নাই। কাজ করানোর সিস্টেমটা দেখেন, এই যে ডিভটা যেটার ভিতরে রাখছি আমি, ওটার মধ্যে একটা ক্লাস অ্যাড করতে হবে। ক্লাসের নাম কি? অ্যালার্ট ডিসমিসিবল। আর এই ক্লাসের মাধ্যমে চলে যাবে তা না, যেটাতে ক্লিক করতেছি আমরা ওইটাতে ডাটা ডিসমিস নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। কি নামে? ডাটা ডিসমিস। তো আমি এটা অ্যাড না করে আগে ডাটা ডিসমিস অ্যাড করি। কোথায় ক্লিক করতেছি? স্প্যানে। এখানে লিখেন ডাটা ডিসমিস ইকুয়াল অ্যালার্ট। দেখেন তো কিছু যায় কিনা? যাচ্ছে? আবার আনেন, আবার ক্লিক করেন, চলে যাচ্ছে না? তাহলে ডাটা ডিসমিসিবল কেন দরকার? সরি অ্যালার্ট ডিসমিসিবল কেন দরকার? আন্ডু করে কেমনে আবার? আচ্ছা ডাটা সরি অ্যালার্ট ডিসমিসিবল ক্লাসটা অ্যাড করি মনে করেন এখানে অ্যালার্ট ডিসমিসিবল। এবার রিলোড দেন, নিচে আসেন, ক্লিক করেন, কই কি? আচ্ছা এখানে ইন্সপেক্ট ইলামেন্ট করেন,
করে এখানে ক্লিক করেন, দেখেন অ্যালার্ট ডিসমিসেবল নামে কোনো ক্লাস আছে কিনা। আছে প্যাডিং রাইট, আর কিছু না, কি শুধুমাত্র প্যাডিং রাইট 35 পিক্সেল। ডান দিকে একটু প্যাডিং পাবে, আর কিছু না। আর একটু নিচে আসেন, দেখেন আর আছে কিনা। সো ওটা আসলে চলে যাওয়ার জন্য না, কিসের জন্য? ডান দিকে একটু প্যাডিং পাবে, কিন্তু প্যাডিংটাকে আসলে পাইছে। আসলে কি প্যাডিংটা পাইছে? অ্যাড করেন, আবার রিলোড দেন, আবার ইন্সপেক্ট করেন, দেখেন ওটা আসলে কাজ করতেছে না কেন। অ্যালার্ট ডিসমিসেবল প্যাডিং রাইট একটু বাড়ান। কি পায় নাই? যদি 0 করে দিতেন কই পাইতো? বাইরে, তার মানে পাইছে। এখন মেইন কথা, আপনি ডাটা ডিসমিসেবল ইউজ না করলে এই প্যাডিংটা পায়। কি বুঝাইতে পারছি? আপনি যদি এটা ইউজ নাও করেন তাও কি প্যাডিংটা পাচ্ছে। তারপরে ওটা দিয়ে রাখা ভালো, যাতে প্যাডিংটা নর্মালি পায়। ওটা না পেলেও যাতে এটার প্যাডিংটা পায়। আচ্ছা, এখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু আছে বলে আমার মনে হয় না। প্রোগ্রেস বারটা ইম্পর্টেন্ট। আরো বহুত কিছু আছে, আমি খেয়ালই করি নাই। নেক্সট ক্লাসে